এবং আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে, তার কাছে একটা ঘটনা শোনার জন্য। বাবু ভাই, আজকে যে ঘটনাটা বলবেন সেটা কোথাকার ঘটনা এবং একটু যদি জানতেন কার ঘটনা আর কি। থ্যাংক ইউ রাসেল ভাই। এই ঘটনাটা হচ্ছে সমীর সাহা নামে একজন আমাকে লিখে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে। আচ্ছা আর তার ঘটনাটা অনেকটা ব্ল্যাক ম্যাজিক টাইপের, এগুলোর উপর আর কি। আচ্ছা, শুনি আমরা ঘটনাটা। ওকে, সমীর সাহা উনি লিখেছেন আমাকে আপনার পশ্চিমবঙ্গ থেকে। লিখেছে তখন তার বয়স 18-19 বছর এবং সে সময় সে বেশ বাউন্ডুলে ছিল, ঘোরাফেরা করতো এদিক ওদিক দুপুরবেলা বিশেষ করে। তো একদিন দুপুরে সেরকম ঘোরাফেরা করতে করতে তাদের ওখানে একটা নদী ছিল, নদীর পাশে গাছের গোড়ায় দেখে একজন আপনার তান্ত্রিকের মতো বসা, চুল টুল জটটট বাঁধা এবং মানে যারা অনেকটা আপনার মুনি ঋষি টাইপের আর কি, বাট হি ডাজন্ট লুক অ্যাকচুয়ালি কোয়াইট লাইক আপনার যে খুব সাধু পুরুষের মতো নয়। তার জট টট বাঁধা, মানে বেশ অনেকটা তান্ত্রিক টাইপের, গলায় রুদ্রাক্ষের মালা টালা আর কি। তো দেখে কিছুক্ষণ বেশ কিউরিয়াস হয়ে তাকায় থাকে, কারণ ওই গাছের গোড়ায় সাধারণত কেউ বসতো না কখনো, এরকম মানে বসা মানুষকে সে দেখেনি। আচ্ছা, তো অনেকক্ষণ কিউরিয়াস হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তো তাকিয়ে থেকে আস্তে আস্তে কাছে যায়, কাছে যে সে কিউরিয়াসিটি থেকে তাকে জিজ্ঞেস করে যে আপনি কে। তো লোকটা তার দিকে তাকায় তাকে হাতে ডাকে, কাছে ডেকে বসতে বলে। তো বসে, বসার পরে কিছুক্ষণ বসে থাকে। ওই লোকটা আপনার তার কথার কোনো উত্তর দিচ্ছে না বা তার ধ্যানে সে আছে আর কি। তো এরকম সময় সে আবার জিজ্ঞেস করে। তো লোকটা একসময় চোখ খুলে বলে কি, তুই আমার কাছে চা কি চাইবি, তোর যে কোনো একটা মানে আমি আশা পূরণ করে দিব আজকে। আচ্ছা, তুই আমার কাছে চা। তো ও বেশ হঠাৎ হচকচে যায়, কি ব্যাপার, হঠাৎ করে আমাকে বলতেছে যে একটা আশা পূরণ করে দিবে। তো এক সেকেন্ড অনেক কিছু চিন্তা করতে হয় কি চাইবে সে। তো চাইতে চাইতে সে বলে আমাকে অনেক ক্ষমতা দেন, আমি অনেক ক্ষমতা চাই আপনার কাছে। ওকে। তো এটা বলার পরে ওই ঋষি বলে যা ক্ষমতা পাবি, কিন্তু ক্ষমতাটা তো সোজা না, ক্ষমতা পাইতে গেলে তো কিছু কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে? বলে যে ওই যে সামনে দেখছিস শ্মশান, ওই শ্মশানের থেকে এতটুক দূরে একটা এরকম বাচ্চার পুঁতে রাখছে, ওইটা অনেকেই জানে না, ওটা এমন জায়গায় পোতা আছে কেউ জানে না, আমি তোকে বলে দিব, ওখানে যাবি, ওই বাচ্চার যে ওই মাথার খুলিটা ওটা নিয়ে আসবি, এরকম কিছু বলে। তো শোনার পর বলে কি এটা নিয়ে আসবো, এটা নিয়ে আসলে ক্ষমতা পাবো। বলে হ্যাঁ, তুই যা চাবি, তুই যা করতে চাবি তাই পাবি তুই। তো ওই সমীর সাহা কথাটা শোনার পরে সে খুব একটু মানে ইন্টারেস্টেড হয়, আবার ভয়ও পায় যে শ্মশানের কাছে যেতে হবে রাত্রেবেলা, যে মরার খুলি নিয়ে আসতে হবে এসে বলে। তো তখন সে ওই ঋষিকে জিজ্ঞেস করে যে আমি এমনি চলে গেলেই হবে। তো সে এসব কাহিনী এর আগে অনেক শুনছে, যে অনেকে বলে যে অমাবস্যা পূর্ণিমা রাতে এরকম যেতে হয় সেই। তো বলে না, এরকম কোনো বাধ্যবাধকতা নাই, তুই রাতের বেলা যাবি, কিন্তু রাত মানে 12টার পরে আর কি, গভীর রাতে তোকে যেতে হবে, যে নিয়ে আসতে হবে। তো সমীর আপনার কথাটা শুনে চলে আসে ওখান থেকে, সে আর যায় না এবং সে 2-4 দিন পরে আবার ভুলেও যায় কথাটা, এটা নিয়ে সে কোনো আগ্রহ প্রকাশ করে না। তো এরপরে সে তখন আপনার সেই মনে হয় ম্যাট্রিক পাস করছিল সময়টা, তার মানে পড়াশোনা একটা গ্যাপ চলছিল সে সময়। তো এরকম একদিন সে আরেকদিন দুপুর দিয়ে আসছে, ওই দিন ঠিক তার রাস্তার মধ্যেই সেই ঋষিটার সাথে দেখা হয় তার। তো সে তাকে দেখে প্রথমেই খুব ধমক দেয় বলে তোকে বলছিলাম ওটা নিয়ে আসতে, তুই আনলি না, তোর ক্ষতি হবে। তো এই কথা শুনে সে বলে কি ক্ষতি হবে, আপনি আমার এরকম ভয় দেখাইতেছেন, আমি আনবো না, আমার ইচ্ছা নাই, আমি করবো না এটা। না, তুই তো আমাকে কথা দিছিস তোর করতে হবে, তোর ক্ষতি হবে। তো সে এটা শুনে খুব একটা কেয়ার করে না, সে জোর করে বাসায় চলে আসে তাড়াতাড়ি। তো বাসায় চলে আসার পরে তার খুব অস্থির লাগতে থাকে, মনে হয় যে তার শ্বাসকষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসতেছে, এসে বিভিন্ন রকমের তার প্রবলেম সে ফেস করার পরে সে ওই দিন রাতে যখন ঘুমায়, তখন সে রাত্রেবেলা শুনতে পায় যে তার জানলার পাশ থেকে ওই ঋষি সেই মানে গুরু গম্ভীর গলায় কথা বলতেছে যে তোর কিন্তু ক্ষতি হবে। এবং সে খুব ভয় পেয়ে যায় যে আমি শুয়ে আছি ঘুমের মধ্যে, এরকম পাশ থেকে বলতেছে, জেগে জেগে উঠে ভয় পায় এবং মনে হয় যে ওর দরজার আশেপাশে কেউ নিঃশ্বাস ফেলতেছে জোরে জোরে। হ্যাঁ, এরকম কিছু জিনিসপত্র সে শোনার পরে সে খুব ভয় পেয়ে যায়। তো এক পর্যায়ে সে চিন্তা করে যে না, মানে ওর যেহেতু কাজটা বলছে এবং মানে তার জিনিসটা এমন একটা সিচুয়েশন তার দাঁড়াইছিল, সে নাকি অকারণেই ভয় পেত, বসে থাকলেও মনে হচ্ছে কি যেন হচ্ছে, কেউ আসছে আশপাশ থেকে, এরকম একটা মানে সেন্স সে ফিল করতো। তো সে একদিন এরকম চিন্তা ভাবনা করে সে মানে মোটিভেটেড হয় যে আমি যাব, কাজটা করি, ক্ষমতাও তো পাবো, আর ভয়ও আপনার যে জিনিসটা আছে যে ভয়টা জয় হয়ে যাক, আর ক্ষমতাও পাবো। তো একদিন রাতে সে এরকম ডিসাইড করে যে ওখানে যাওয়ার, এবং সে তার এক বন্ধুকে জোগাড় করে তার সাথে যাওয়ার জন্য
একলা যেতে সাহস পায় না, এক বন্ধুকে বলে সে, এবং বন্ধুকে এটাও বলে যে সে ক্ষমতা ভাগাভাগি করবে তার বন্ধুর সাথে। তো এই ধরনের কোনো ডিল তার সাথে সে ঋষির ছিল না। এনিওয়ে, সে রাতের বেলা তার বন্ধুকে নিয়ে ওখানে রওনা দেয়, এবং সে ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল সে নাকি মানে অনেক কিছু মানে উদ্ভট জিনিস দেখে, যেটা নাকি মানুষ মানে সে আনএক্সপ্লেনেবল থিংস। যেমন সে যখন যাচ্ছে ওর মনে হচ্ছে যে গাছের যে পাতাগুলো পাশে সেগুলো সরসর করে কেউ পার হয়ে যাচ্ছে আশপাশ থেকে, এরকম কিছু জিনিস তার ক্ষেত্রে ঘটে। তো সে এরকমও ভাবে যে এটা আমার মনের কল্পনা হতে পারে, বাট তারপরও সে একসময় সেই শ্মশান ঘাটের কাছে যায়। তো ওই কাছে যে সে ওই ঋষির যে মানে ডিরেকশন অনুযায়ী যেভাবে খুঁজতে হবে আর কি কবরটা, তো সে খুঁজে খুঁজে সেটাকে ডিটেক্ট করে জায়গাটা। তো জায়গাটা ডিটেক্ট করার পরে মাটি খোঁড়ার পালা। তো ওর সাথে একটা লাঠির মতো নিয়ে এসেছিল, শক্ত বাঁশের মতো, সেটা দিয়ে সে খোঁড়ার চেষ্টা করে, আস্তে আস্তে সরায়। তো সরাতে সরাতে বেশ খানিকটা গর্ত নাকি উপরে ফেলে, যেখানে আপনার মনে করেন যে হাত ঢুকবে আর কি এরকম। তো ওখানে হাত ঢুকায় সে আস্তে আস্তে সরাতে থাকে। তো যখন হাতটা ঢুকে সরাতে থাকে এই সময় নাকি তার হাতটাকে চেপে ধরে, এবং হাতটা যে চেপে ধরছে যে সে ফিল করে জাস্ট লাইক একটা কঙ্কালের হাত যদি কারো হাত চেপে ধরে শক্ত করে, সেরকম ভাবে তার হাতটা চেপে ধরে, এবং হাতটাকে সে ছাড়ানোর অনেক চেষ্টা করে, সে ছাড়াতে পারতে থাকে না। এবং ওর এই চিৎকার চেঁচামেচি শুনে তার বন্ধু কাছে আসে যে কি হয়েছে, তুই ভয় পাচ্ছিস কেন? ঠিক এই সময় নাকি দেখে যে তাদের থেকে প্রায় 10 ফিট দূরে ঠিক নদীর পাড়ে সেই ঋষি দাঁড়ায় আছে এবং হাসতেছে, এবং হাসির শব্দ শুনে তার বন্ধু তাকে ছেড়ে দৌড়ায় পলা যায় ঋষিকে দেখে, আর সে ওখানে সেন্সলেস হয়ে যায় আর কি। তার আর আপনার থাকে না, হুঁশ থাকে না। তো পরবর্তীতে সকালে নিজেকে ফাইন্ড আউট করে যে সে ওই শ্মশানের কাছেই পড়ে আছে, এবং মানে সে মাটি খোঁড়া কিন্তু তার হাত কোনো ধরা নাই কারো, মানে সেই ওই যে জায়গাটা খুঁড়ছে তার থেকে ধরেন কিছু দূরে এসে পড়ে আছে। তো এটাই ছিল সমীর সাহার কাহিনী রাসেল ভাই। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের অলরেডি বেশ কিছু SMS আমরা উভয়ের কাছে ব্যস্ত থাকেন ঘটনার জন্য। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা যিনি বলেছেন উনি তার নাম শেয়ার করবেন না, প্লাস ওনার লোকেশনও না, যেহেতু উনি ওনার পার্সোনাল লাইফের কাহিনী এবং ওনার পার্সোনাল লাইফ ইনভলভ। তবে ঢাকা শহরের কোন একটা জায়গায় এই কাহিনীটা। তো একটা বাড়িতে আর কি যিনি ছিলেন, ধরে নিলাম ওনার নাম বা এক্স, উনি একটা বাড়িতে উঠেছিলেন। উনি আর ওনার স্ত্রী, উনি ব্যবসায়ী মানুষ ছিলেন, বাসায় খুব একটা থাকতে পারতেন না। তো বিয়ের পর ওনারা বেশ বড় একটা বাড়ি নেন ঢাকা শহরে কোন একটা জায়গায়, এখন বেশ পরিচিত একটা জায়গায়, এবং বাসাটা বেশ বড় সাইজের, প্রায় 7.5 কাঠা মতো প্লট, বড় একটা জায়গা, পাশে বাগান বাড়ি, বাগান টাইপেরই, গাছগাছালি আছে। তো ওখানে উনি থাকতেন। তো প্রায় সন্ধ্যার সময় আসতেন, এসে বাসায় দেখতেন যে অন্ধকার, পাশের বাড়িতেও মানুষ নাই খুব একটা। এবং এই ঘটনাটা মানে বেশ কিছু আগে, 10-15 বছর বা 20 বছর আগের ঘটনা। মানুষজন বাসার আশেপাশে সন্ধ্যার পর বেশ কোয়াইট হয়ে যেত এলাকাটা। তো উনি আসলে ওনাকে ভাবি বলতেন যে ওনার ভয় লাগে, মানে কেমন শব্দ হয় বাড়িতে, এবং নিচতলায় মানুষ নাই, সেখান থেকে মানে নিচতলাটা খালি ছিল আর কি, যেখানে ছিল সেখানে আপনার দিনের বেলা একটা অফিসের মতো ছিল, কিছু আর কি আপনার স্টক রাখতো, মালপত্র রাখতো, আর কেউ থাকতো না আর কি। তো বলতো নিচতলা থেকে শব্দ আসে, বেশ কেমন জানি মনে হয় সিঁড়িতে কেউ হাঁটে। তো উনি এটাকে ভ্রুক্ষেপ করতেন না, যেহেতু তিনি ব্যবসায়ী মানুষ, এটা উনি গায়ে মাখতেন না। তো একদিন রাতের ঘটনা, একদিন উনি শুয়েছেন, যথারীতি ভাবিও শুয়েছেন, টেলিভিশন চলছিল। তো টেলিভিশন চলতে চলতে মানে আর কি একসময় টেলিভিশন বন্ধ হয়ে যায়, মানে ওই ঝিঝি আর কি, তখন সময় আপনার ডিশ নেটওয়ার্ক ওরকম ছিল না আর কি, তখন বিটিভি চলতো আর কি। তো ঝিঝি হচ্ছে টেলিভিশন, এরকম হতে হতে একসময় মানে টেলিভিশন চলে গেছে, ঝিঝি হচ্ছে, ওনারা শুয়ে আছেন। তো ওনার ঘুম এসে গিয়েছিল, ঘুম ভাঙে হঠাৎ, উনি উঠে দেখে যে ভাবি উঠে জানি কি খাচ্ছেন পাশে শুয়ে। তো উনি দেখে যে সব অন্ধকার, আশেপাশে চারিপাশে ঝিঝি চলছে, সাউন্ড খুব সামান্য। উনি টিভিটা ফার্স্টে বন্ধ করেন, তারপর ভাবিকে জিজ্ঞেস করেন, আচ্ছা আলো তো ডিম লাইট জ্বলছে, কি ব্যাপার রাতের বেলা তুমি কি খাচ্ছ এরকম রাতে? তো ভাবি বলতেছে, কেন মাছ খাচ্ছি, তুমি খাবা? তাকে সাধে। তো উনি মাছ খাচ্ছে রাতের বেলা, তখন একটা উনি আষ্টে টাইপের একটা গন্ধ পান। উনি খেয়াল করে দেখে ওই ভাবির হাতে কাঁচা মাছ, ছোট মাছ কোনো, সেটা চাবায় খাচ্ছে সে, মানে ইটস লাইক কুকড হতে পারতো, কিন্তু কাঁচা এবং আষ্টের গন্ধ আসতেছে ওনার কাছ থেকে। উনি প্রচন্ড শকড হন, মানে সীমাহীন একটা শকড।
যে হোয়াট ইজ দিস, এরকম একটা ঘটনা তো ঘটার কথা না, কাঁচা মাছ খাচ্ছে সুস্থ মানুষ। তো উনি মানে বলে তোমার মাথা ঠিক আছে, এটা কি করতেছো তুমি? তো বাসা বলতেছে যে মাছ খাচ্ছি, তুমি খাবা তাকে সাথে। তো উনি মানে অবাক হয়ে যায় যে উনি কথা বলতেছে, কথাটা একটা হিস্ট্রিয়াগ্রস্ত রোগীর মতো আর কি, মানে একই কথা 2-3 বার বলতেছে। তো উনি লাফ দিয়ে উঠে বসে, উঠে লাইট চালায়। তো উনি যখন লাইট জ্বালায় তাকে ভাবি শুয়ে পড়ে, মানে বিছনায় এলায় পড়ে যায় একটা ঘুমের মতো। ওনার হাতে দেখে ওই যে ফ্রিজে মাছের প্যাকেট ছিল, সেই প্যাকেটটা তখন পড়ে আসছে কয়েকটা মাছ। তো এই অবস্থায় দেখে উনি মানে ভাবি শুয়ে আছে, মুখ দিয়ে মানে ফেনা গড়াচ্ছে এসে। তো উনি ওনাকে ক্লিন আপ করে আবার ডাকে ঘুম থেকে উঠে। ভাবি উঠে এগুলো রিকল করতে পারে না কিছু, যে উনি কি করছে। তো উনি বলে যে এরকম এরকম করছো তুমি, এই ব্যাপার। তো সেটা মানে ভাবি রিকল করে না, সে বলে তার কিছুই মনে নেই। উনি যথেষ্ট মানে এটা নিয়ে এবার চিন্তিত হয়ে যায় যে কি ব্যাপার, এরকম একটা ঘটনা ঘটলো এবং সে মনে করতে পারতেছে না। তো যেহেতু শিক্ষিত মানুষ, উনি ফার্স্টে চিন্তা করে কি এটা কি কোনো স্লিপ ওয়াক টাইপের ব্যাপার, যে মানুষ ঘুমের মধ্যে অনেক কিছু চিন্তা করে বা সামথিং লাইক দ্যাট। তেমন চিন্তা করে উনি সিদ্ধান্ত নেয় যে আমি দেখি, জেগে থাকি। উনি জেগে যখন থাকে, ভাবি ঘুমা যায়, পরে দেখে যে উনি ঘুমের মধ্যে ভাবি ফিস 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 করে কথা বলে। তো এই পর্যায়ে উনি মানে খুব ভয় পায়। পরদিন উনি এই কথাটা ওনার ফ্যামিলির সাথে, ওনার বড় ভাই এবং ওনার মানে যারা খুব নিকট মানুষ তাদের সাথে আলাপ করে। তো তারা ওনাকে বলে যে তোমার বাসায় যারা মুরব্বী তারা বলে যে তুমি কি বাসাটাকে করছিলা, মিলাদ দিছিলা, বাসাটাকে বন্ধ করছিলা, সামথিং ক্যান বি রং। অনেক কিছু থাকে, উপরি জিনিস থাকে। তো উনি উপরি জিনিস বলতে উনি বুঝায়, আমরা অনেকেই বুঝি উপরি জিনিস বলতে ওরা কি বুঝায়, যে ভূত প্রেত জিন যে যেভাবে বিশ্বাস করে আর কি, সেই ব্যাপারটা। তো এটা শোনার পরে উনি বলে যে দেখো আমার তো এটার প্রতি খুব একটা ফেইথ নাই, তোমরা যদি যা চাও তোমরা করতে পারো, তোমাদের মধ্যে কেউ যদি চাও বাসায় মিলাদ দিতে। তো বাসায় একদিন হুজুরকে নিয়ে আসে, এসে বাসাটাকে বন্ধ করতে যায়। তো বন্ধ করতে যায় হুজুরের বাসায় ঢুকেই সে বলে যে বাসাটা খুব ভালো না, বাসাটার মধ্যে কোনো প্রবলেম আছে। প্রবলেম বলতে এখানে খারাপ জিনিস আছে, এবং ওনার ওয়াইফকে যতই চেষ্টা করে হুজুরের সামনে আনা, সে আসতে চায় না, তিনি আসি না, মানে উনি হুজুরের সামনে ফেস করবে না, এরকম একটা ব্যাপার। এক পর্যায়ে উনি টানা হেঁচড়া করে আনতে পারে না। তো প্রবলেম হয়, হুজুর বলে যে আমি বাসাটাকে এখন বন্ধ করবো না, বাট সম্ভব না, আমাকে আরেকটা সময় দেন। হুজুর চলে যায়। তখন উনি এই প্রবলেমগুলো ওনার মানে এক্সেলারেটেড হতে থাকে। উনি ঘুমায় থাকে, উনি হঠাৎ করে দেখেন দরজা খোলা, মানে ওনার রুমের দরজা খোলা, লিভিং রুম তো এই লিভিং রুমের বারান্দার দরজা খোলা। দেখে ওই যে আপনার বারান্দার যে গ্রিলের পরে ভাবি বসে আছে, এবং মানে ওনার চুল টুল ছাড়া এবং গান গাচ্ছে। তো এরকম সিচুয়েশনের মধ্যে উনি পড়ে, খুবই ভয় পায়। উনি নিয়ে আসে ভাবিকে, উনি চেষ্টা করে যে মানে এই জিনিসগুলোর থেকে মানে ঠান্ডা করা, লাইট জ্বালায় এবং অনেক রকম দোয়া দুরুদ যতটুকু নিজে পারতো এটা পড়া শুরু করে। তো এই পর্যায়ে উনি একটা হুজুরকে ডেকে আনে। হুজুর এসে ওই বাড়িটা ওনাকে বন্ধ করে দেয়। বাট ওই বাড়িতে এই ধরনের ভয়ভীতিকর পরিস্থিতি হতেই থাকে। এনিওয়ে বাড়িটার থেকে উনি সরে যায়, বাড়িটা চেঞ্জ করে ফেলে উনি, কিন্তু ভাবির প্রবলেমটা কিওর হয় না। তো উনি এই ধরনের মানে কাজ করতেই থাকে, মানে আপনার পাগলামো যেটাকে বলে বা আপনি ভৌতিক বলেন, এই ধরনের কর্মকাণ্ড হতেই থাকে। তো বর্তমানে যেটা হয়, উনি কিন্তু প্রবলেমের মধ্যে এখনো আছেন, উনি এটাকে এখনো ক্লিয়ার করতে পারেন নাই। ওনার ওয়াইফ এখনো মানে একটু অ্যাবনর্মালি এরকম আছেন, এরকম আচরণ করছেন। তো এটাই হচ্ছে রাসেল ভাই ওনার কাহিনী। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব একটা বিরতিতে, যাই আমরা থেকে। যাই হোক, কথা না বাড়িয়ে আজকে শুরু করতে চাই ভূত এফএম আপনাদের। আচ্ছা, শুরুতেই আমি আপনার নামটা একটু জানতে চাই, আপনার নামটা কি? জি, আমার নাম হাফেজ মোহাম্মদ এনামুল হক এনাম। ওকে, সো আপনাকে আমি আপনার মানে ঘটনায় যাওয়ার আগে আপনি এইখানে এসে কিছুক্ষণ আগে একটা কাজ করে ফেলেছেন, সেটা কি? আপনি কয়েকজন মানুষের কিছু একটা জিনিস দেখিয়েছেন। জি জি, হ্যাঁ, একটু বলবেন? যেটা হলো আপনাদের, আমি সর্বপ্রথম আদুরি আপু এবং সোহাগ ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যাদের কারণে এখানে আসা। হ্যাঁ, তারপরে এই প্লাস যে হোক, তো আপনাদের এখানে টয়লেটে সমস্যা আছে এটা অনেকেই আগে বলতো, এবং বুথ এফএমও আমি যেটা শুনেছি। তো আমার একটা টার্গেট ছিল, আমি যেদিন বুথ এফএমে যাব সেদিন আমি জিনিসটা দেখবো। জি। পরে আমি আজকে যখন গেলাম 11:10, তখন আমার সাথে যিনি আসছে তিনাকে আরেকজন গেস্টকে নিয়ে আমি গেছি। যাওয়ার পরেই আমি যেটা আর কি অনুভব করি যে ওখানে কিছু একটা আছে। আমাদের আরো একজন অতিথি এসেছিলেন এখানে, তিনিও বলেছেন যে ওখানে কিছু একটা আছে। জি, ওকে। তো আমি এটা যেটা করি, এবং কি আমি আমার চোখের ভিতরে ওর ছায়াটা এনে আমার সাথে একজন আরেকজন যে গেস্ট
দুজনকে আমি দেখাই যে দেখো তো আমার চোখের ভিতরে কিছু আছে কিনা। 2 বার দেখাইছি, দুবার বলছে হ্যাঁ আমি দেখতেছি আপনার চোখের ভিতরে একটা ছায়া আছে। এই ওকে, আচ্ছা আপনি এই যে এই সমস্ত কাজ আপনি আপনি আসলে কি করেন? আপনি আমাকে একটু বলেন যে আপনি কোন কোন ধরনের সমস্যার সমাধান করতে পারেন? আমি ইনশাআল্লাহ মনে করেন মানুষের এ টু জেড যত সমস্যা আছে, মানুষের এই যে জিন ভূত দেখা যায় এগুলো আছর বা মানুষের যাবতীয় যে সমস্যাগুলো আছে সবই ইনশাআল্লাহ আমি সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, আজকে আপনার একটা কাজ ছিল নরসিংদীতে, সেই কাজটা কিরকম ছিল? সেই কাজটা একটু অন্যরকম। যেরকম মনে করেন একটা কাজ, তিনার বাসা থেকে যে ঘরে আর কি আমি গেছি, ওনার ওই ঘর থেকে তাল গাছটা আর কি, ওনাদের একটা তাল গাছ আছে ওনাদের ঘরের পাশেই। তো তাল গাছ থেকে আবার দেখা যায় আপনার 5 হাত একটু সামনে একটা বট গাছ আছে। আমি বট গাছের যে জিনিসটা আর কি করতে পারি, যে তিনারা যদি রাত্রেবেলা ঘুমায় তাহলে তিনারা বট গাছের ওখানে কে জানি কুড়াল দিয়ে এই কাঠ কাটতেছে, কাঠুরি বলা হয় যাদেরকে আর কি, ওরকম আর কি কাটতেছে রাত্রেবেলা, এরকম আর কি তারা অনুভব করে, দেখে আর কি, সাউন্ড শুনে যেরকম আর কি। এর অন্য রুমে যদি কেউ আওয়াজ করে একটা অনুভব আসে যে না ওই রুম থেকে কেউ আওয়াজ করেছে, ঠিক ওই রকম। পরে তিনারা আওয়াজ যখন করে তারপরে দেখা যায় রাত্রিবেলা যদি কেউ উঠতো টয়লেট করতে বা ইস্তিনজা যাওয়ার জন্য, তাহলে তিনারা যেটা দেখতো বটগাছের উপরে বিরাট এক আকৃতিতে সাদা কাপড় পরা ব্রাহ্মমানের মতন আর কি কে জানি ওখানে ঠাকুরের মতন বসা, আচ্ছা, আর তিনাদের আত্মীয় স্বজনদের বিভিন্ন রূপ ধরে এরকম বসা থাকতো। এই সমস্যাটা তো আজকে আমি ইনশাআল্লাহ ওই সমস্যাটা সমাধান করতাম, কিন্তু ভাই জানেনই তো আমি অনেক আর কি আজকে ব্যস্ততার ভিতরে, আপনি যেহেতু বলছেন রাসেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। না না, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাকে আমি অনেক জোর করে নিয়ে এসেছি। তার পাশাপাশি আদুরি আপু এবং আমার সোহাগ ভাইকে জানাই মানে আপনাকে অনেক 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 কষ্ট করে এখানে আসতে হয়েছে এবং আমরা অনেক জোর করে নিয়ে এসেছি। আচ্ছা, এরকম কখনো হয়েছে যে আপনি আপনি কোনো জায়গায় গেলেন, আচ্ছা কোন একটা জায়গায় গেলেন, জি। যাওয়ার পরে আপনি এই সমস্ত ব্যাপারে কখনোই ভূত এফএম-এর আগে আলোচনা করা হয়নি, আপনি যেহেতু এই সমস্ত কাজ করে থাকেন সেজন্য বলছি। জি। আপনি একটা বাসায় গেলেন, হুম, যাওয়ার পরে আপনি কিভাবে বুঝতে পারেন যে এই বাসায় কোনো সমস্যা আছে? যেটা হলো একমাত্র হলো আমার সাথে যে আর কি জিনটাই করি, ওটার নাম তার হলো মানে এর জন্য আরেকজনের সাহায্য নিতে হয়? জি জি আচ্ছা, জি, অবশ্যই এটা একজনের হেল্প ছাড়া এটা কখনো এটা সম্ভব না আচ্ছা। আসলে, ঠিক না? তো আমি আমার সাথে যেটা আর কি ওটার নাম হলো আব্দুর রহিম, ঠিক আছে? আমি আব্দুর জি। রহিমের সবসময় হেল্প নেই, ও আমার সবসময় সাথে থাকে। এমনকি আমি একটু আগে যেটা আপনাদের টয়লেটে আমার দুইজনকে আমি যে দেখাইলাম, হুম। আমি আব্দুর রহিমের হেল্প নিছি। আমি যতক্ষণে আব্দুর রহিমকে আমি অনেকক্ষণ ডেকেছি, কিন্তু যতক্ষণে ও আসে নাই ততক্ষণ আমি দেখাইতে পারিনি। ও আসার পরে প্রথমে আমি ওকে দেখাইছি আমার চোখের ভিতরে ছায়াটা, পরবর্তীতে ওকে দিয়া পরে আবার ওই ছায়াটা ধরে আইনা পরে আমি আমার চোখের ভিতরে ওকে দেখাইছি। আচ্ছা, তাহলে আপনি যখন ঢোকেন তখন হ্যাঁ। আপনি এর সাহায্যে বুঝতে পারেন যে এখানে কোনো কিছু একটা আছে কোন কিনা। একটা কিছু আছে। আপনি এরকম কোনো হয়েছে যে কোনো এক জায়গায় গিয়েছেন, হুম। যাওয়ার পরে আপনি বুঝতে পারছেন যে এই বাসায় আসার পরে হুম। যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আপনার উপস্থিতি পছন্দ করছে না, আপনার প্রেজেন্সটা একেবারেই পছন্দ করছে না, এরকম কোনোদিন ফিল করেছেন যে আপনি? একদিন আর কি যেরকম আর কি সমস্যা হয়েছিল আমাদের ওখানে আর কি গুলবাগ 0 পয়েন্টে, ঠিক আছে? এক বাসায় গিয়েছি, এরকম সমস্যা ছিল খুবই। পরে আমি যাওয়ার পরে আমি আমার আর কি আমার সাথে যে জিনটা আব্দুর রহিম, ও আর কি একটু দূরে ছিল, ঠিক আছে? ও আসতে পারে নাই। হুম। পরবর্তীতে কি হয়েছে, আমি যখন ওর ঘরে ঢুকি, ওই ঘরে অনেক সমস্যা ছিল, আমি যখনই ঘরে ঢুকলাম আমি সেন্স হারায় ফেলছি। খুব ইন্টারেস্টিং, আমি কিছু এসএমএস পাচ্ছি, অনেকেই বলছেন যে যেমন আকিব, আচ্ছা আচ্ছা, উনি অবশ্য জানতে চান, আচ্ছা আপনার অ্যাড্রেসটা, আমি অ্যাড্রেস না, আপনি এসএমএস পাঠান সরাসরি, আমরা এসএমএস এর রিপ্লাই করব, আমরা মানে আমরা এখান থেকে আপনাদের সাহায্য করব সেই বিষয়ে। আচ্ছা, আরেকটা জিনিস, যে আপনি কখনো হয়তো কোনো একটা জায়গায় গিয়েছেন কোনো একটা সমস্যার সমাধান করতে, জি। যাওয়ার পরে আপনার মনে হয়েছে যে না এখানে না আসলে ভালো ছিল, বা এটা আসলে আমার ক্ষমতার মানে বাইরে বলবো না, আর কি ঠিক আমার অনেক পাওয়ারের কঠিন, এটা আপনার- বাহিরে অনেক কঠিন, না, অনেক হ্যাঁ কঠিন হ্যাঁ সেটা, হ্যাঁ আমার এটা হলো সর্বপ্রথম যে কাহিনীটা, সেটা হলো আমার ওই সময় আমার মনে হয়েছিল, কিন্তু আমার একটা আল্লাহ তাআলার রহমত যে আমি তারপর ওইটার সাথে আমি যুদ্ধ করতে চাচ্ছিলাম না, কারণ অতটুকু পাওয়ার তখন আমার ভিতরে ছিল না। কিন্তু আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া যে তারপর ওইটার সাথে যুদ্ধ করে আমি ওইটাতে আমি জয়লাভ করি। আচ্ছা, কখন একজন মানুষ বুঝবে যে তার সাথে কোনো একটা ঝামেলা আছে? এটা মনে করেন একমাত্র হলো স্বপ্নে, সর্বপ্রথম হলো তিনি স্বপ্নে আর কি দেখবে যে কোন একটা জিনিস তাকে দেখা দিতেছে। হুম হুম। তারপরে তার পাশের যে লোকগুলো, নিজেরটা একটু নিজে খুব কম বোঝা যায়, তিনার পাশে যে লোকগুলো থাকে বসবাস করে বা আত্মীয় স্বজন ভাই ব্রাদার, তারা হলো যদি দেখে ওর ভিতরে বর্তমান যেরকম চলতেছে এবং আগে যেরকম ছিল কিছুটা মিল নাই,
দিনে দিনে কিরকম যেন পরিবর্তন হইতেছে, হুম। তখনই আর কি বোঝা যাবে বেশিরভাগ যে না ও জানি কিরকম করতেছে, ওর সাথে হয়তো বা কিছুটা আচর আছে। আপনার এই যে মানে আপনি এই যে যে কোনো জায়গায় কেউ ডাকলে যে সাহায্য করে আসছেন, জি। আপনার এই যে আপনি নির্ভয়ে যাচ্ছেন, এই যে সাহস, এই সাহসটা আপনি কিভাবে পান? আসলে এটা হলো সম্পূর্ণ একটা সাহস, এটা আল্লাহ তাআলাই আমাকে দিচ্ছে, কারণ আমি কোরআনে হাফেজ, আল্লাহর রহমতে আমার ছিনার ভিতরে 30 পারা ফিটিং আছে। এই যে এইটাই হলো আমি সব থেকে এটাই সাহস করি এটা আপনার সবচেয়ে যে বড় মহাগ্রন্থ শক্তি। আল কোরআন এটা আমার ভিতরে আছে। আমার আল্লাহ তাআলার নির্দেশ যতক্ষণে না আসে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো শত্রুই, কোনো মাখলুক আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি এই সাহসটা দিয়ে সবসময় আগায় যাই। দেখেন আমি আজকে কোরআনে হাফেজ, কিন্তু আমি একটা জিন, ওকে কিন্তু দেখা যায় না, কিন্তু ও অদৃশ্য। আমি অদৃশ্য একটা জিনের সাথে কিভাবে যুদ্ধ ঘোষণা করি যাকে আমি দেখতে পারি না। আজকে দেখেন আমি একটা জিনের সাথে কথা আমি তর্কতর্ক করতেছি, ও তো অদৃশ্য হয়ে আমার পিছন থেকে আমাকে একটা ঘুষিও দিতে পারে, একটা থাপ্পড় দিতে পারে। আমি আবার যখন পিছনে তাকাবো ও আবার সামনে দিয়ে আরেকটা ঘুষি দিতে পারে, আমি ওকে দেখতেছি না। কিন্তু আমি একটা জিনকে প্রশ্ন করলাম, আচ্ছা জিন শোনো, তোমরা জিন জাতি কেন মানুষের কাছে স্যালেন্ডার হয়ে যাও? তোমাদেরকে তো মানুষ জাতি দেখে না, কিন্তু কেন স্যালেন্ডার হও? পরে বললো যে শুনেন, দুইটা জিনিসের কারণে, একটা হলো ইসমে আজম আর একটা হলো আয়াতুল কুরসি। এই দুইটা জিনিসের কারণে আপনাদের কাছে দুইটা ক্ষমতা আছে, যে এই জন্য আমরা মানুষদেরকে স্যালেন্ডার করি, মানুষ জাতিকে আচ্ছা। স্যালেন্ডার, নচেত আমরা কি করতাম, আছড়ায় আছড়ায় মেরে ফেলতাম। আচ্ছা, আপনার এমনিতে কখনো এরকম মানে হয়েছে যে মানে আপনি নিজে মানে এখন মানে এই যে যখন আপনার কাছে মোটামুটি আপনি বুঝতে পেরেছেন যে আপনার পাওয়ারটা আছে বা এরকম কিছু, এখন আপনি কোনো কিছুতে ভয় পান নিজে? না না, আল্লাহর রহমতে এখন ভয় পাই না। এক সময় পেয়েছিলাম যখন আর কি প্রথম ছিলাম। এখন আল্লাহর রহমতে যত বড়ই হোক না কেন ভয় পাই না। ভয় একেবারে আপনার না না, আল্লাহর রহমতে। আপনার এরকম হয় যে মাঝে মাঝে হয়তো আরো যারা বোঝেন তাদেরও সাহায্য নিতে হয়, এরকম কোন সময় কি হয়েছে? হ্যাঁ, তা তো অবশ্যই। আসলে কি, জানার কোনো শেষ নাই, ঠিক না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছে যে মায়ের কোলে যে একটা শিশু বাচ্চা থাকে, দুধ খায়, ওর কাছ থেকে তোমার অবশ্যই কিছু না কিছু শিখার আছে। আমি ওই হাদিসটার দিকে তাকায় আমি তারপরও আমি চিন্তা করি আমি কিছুই জানি না, তারপরও দেখা যায় আমি কারোর কাছ থেকে আরো জানার ইচ্ছা থাকে, আমার কিছু শেখার জন্য অনেক সময় নষ্ট করি ওনার পিছনে, দেখি কিছু না কিছু শিখতে পারি কিনা। আপনার কাছে আমরা আবারও ফিরে আসবো, কারণ আমাদের বেশ কিছু এসএমএস। আমি প্রথমে আপনার নামটা একটু বলবো এবং আপনি কোথা থেকে এসেছেন। আমার নাম, হ্যালো লিসেনার, আমার নাম সাকওয়াত হোসেন বাবন, আমি এসেছি পুরান ঢাকার আর্সেনিয়ার থেকে। ওকে, আপনি এর আগেও এসেছিলেন, কিন্তু আপনার তখনকার এই পরিচয়টা আমরা জানতাম না যে আপনি একসময় এগুলো নিয়ে নাড়াচাড়া করতেন। তো আজকে আপনি আমাদেরকে জানান যে সেই সময়ের অভিজ্ঞতার কথা, এবং আপনি বেশ কিছু বই টই তো বোধহয় কিনেছিলেন ওই সময়। জি জি জি, অনেক আমার কালেকশনে অনেক কিছু আছে ব্ল্যাক ম্যাজিকের, আমি নষ্ট করে ফেলেছি, তারপরেও কিছু কিছু জিনিস লেখা আছে, আমি এগুলো লিখে রেখেছি, যেগুলো দেখলে আমি আসলে এখন আর ওই জিনিস দিকে যাই না, কারণ ওই আমার জীবনে যে ঘটনাটা ঘটে গেছে এবং তারপর থেকে অনেকগুলো অভিজ্ঞতা হয়েছে একে একে, যেগুলো খুব ভয়ঙ্কর ছিল। এবং আমি শুধু মুসলমান এবং বিভিন্ন দোয়া কালাম পড়ে সবসময় এগুলো মেনটেন করি, বিদায়ী মনে হয় যে ভালো আছি এখনো ভালো আছেন। কিন্তু আপনার হঠাৎ করে মনে হলো কেন এরকম, যে এরকম একটা ব্যাপারে আপনি আগ্রহী হলেন কিভাবে? আর আসলে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম, হাতে ছিল প্রচুর সময় ছিল, তখন বিভিন্ন বইটই পড়তাম, আপনার থ্রিলার বিভিন্ন বই পড়তাম, সেবা প্রকাশনীর অনেকগুলো বই ছিল, ব্ল্যাক ম্যাজিকের উপর সেবা প্রকাশনীর অনেকগুলো বইও করেছেন। তো ওগুলো পড়েই আমি মনে করছিলাম যে আমিও প্র্যাকটিস করি। হ্যাঁ, তো আমরা তাহলে এখন সরাসরি আপনার ঘটনায় চলে যাই। কি হয়েছিল? এসএসসি পরীক্ষার পরেই তো ঘটনা এটা, জি তাই না? জি জি। ওকে। তো আমি এসএসসি পরীক্ষা শেষ করার পরে যখন আমার হাতে সময় ছিল, তখন সেবা প্রকাশনীর অনেকগুলো বই কিনলাম, এছাড়াও অনেকগুলো মাইন্ডসেটের বই পাওয়া যায়, সেগুলো বাজার থেকে কিনে পড়াশোনা শুরু করলাম। তো আসলে এই ব্ল্যাক ম্যাজিক করতে হলে তখন এখন তো আমরা জানতে পারতেছি যে এগুলো ব্ল্যাক ম্যাজিক, তো এগুলো যে ব্ল্যাক হয়ে গেছে কেন, সেই ইতিহাসটার দিকে না গেলে আর কি নয়। তো এটার ইতিহাসগুলো মানে ব্ল্যাক ম্যাজিকটা এই কারণেই বলা হয় যে এগুলো আসলে খুব শুভ কাজে ব্যবহার করা হয় না। হ্যাঁ, এগুলো দিয়ে সবসময় অশুভ কাজ করা হয়। এবং আমার যে শখটা হয়েছিল, সে তখন মনে হয়েছিল যে নিজেকে অন্যরকম কিছু একটা করে দেখানোর জন্য, যে নিজে ভাবতাম যে একটু অন্যরকম, সবাইকে যদি কিছু একটা করে দেখে। জি, মানে তখন আপনার বয়সটা যেহেতু কম ছিল এবং সবেমাত্র আপনি তখন এসএসসি পরীক্ষা দিয়েছেন, তাই না? এবং সেই সময় এরকম আগ্রহ হতেই পারে, এবং যারা আমাদেরকে মোটামুটি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে জানতে চায় তাদেরও বয়স মোটামুটি এরকমের কাছাকাছি। জি জি, Sorry, থামালাম আপনাকে। জি হ্যাঁ জি জি। বয়সটা যেহেতু কম ছিল, ভেবেছিলাম যে ওইটা দিয়ে কিছু একটা করে সবাইকে চমকে দিব, সবাই একটু অবাক হবে, আমাকে দেখে একটু অন্যরকম ভাববে, এই ধরনের থেকেই শুরু। যাই হোক, আমাদের ওই এলাকাতে, আমি জুরাইন এলাকাতে বড় হয়েছি, আমি পুরনো ঢাকাতেই আর কি বড় হওয়া। তো আমার বাসা থেকে কবরস্থানটা খুব দূরে না,
তো আমি মসজিদে যখন যেতাম তখন ওই হুজুর বললেন যে 40 জন মানুষকে জানাজা যদি পড়া যায় বা তাদের দাফন কাফন করা যায় তাহলে অনেক পুণ্য অর্জন করা যায়, তারপরে বেহেশতে যাওয়া যায়। হ্যাঁ, আর সেই সাথে ওই যে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা ছিল। তো যাই হোক, আমি জানাজার জন্য এলাকায় কেউ মারা গেলে আমি জয়েন কবরস্থানে যেতাম, অনেকবার গিয়েছি, অনেক মানে অসংখ্য লাশের সাথে আমি গিয়েছি, অনেকে খাট কাঁধে নিয়েছি। হ্যাঁ, তো যেতাম, যে অনেক বয়স ছোট ছিল, সাইজেও ছোট ছিল, মানুষে আর কি ভিতে দিত না, কাঁধ নিতে লাশের খাট কাঁধে নিতে দিত না। তারপর আমি দেখতাম যে তাদেরকে একটু ধরে ধরে তাদের সাথেই করতে করতাম। যাই হোক, আমাদের এলাকাতে একজন ভদ্রলোক ছিলেন, তার নাম উল্লেখ করতে যাচ্ছি না, কারণ উনি ওই এলাকাতে এই কারণেই অনেকের কাছ থেকে অনেক রকমের অপবাদ বা খারাপ কথা শুনতে হয়েছে। অনেকে মারতেও গিয়েছেন যে তুমি পোলাপানদের এইসব বুদ্ধি দাও বা এইসব কাজে অনুপ্রাণিত করো। যাই হোক, ওই ভাইয়ার কাছে আমি অনেক কিছু শিখেছি এবং জানতাম। তো উনি আমাকে বললেন যে তুমি আমি একবার ওনাকে বললাম যে ভাই আমি আসলে এগুলো করতে চাই। তো উনি আমাকে বললেন যে তুমি এই বই কিনা পড়ো। তো আমি বইগুলো অনেক জোগাড় করে, অনেক পুরনো বই অনেকভাবে করে ও কিছু ওনার কাছ থেকে নিয়ে, হ্যাঁ, হাতে লিখে, তখন তার ওই ফটোকপির ব্যাপারটা ছিল না, তো হাতে লিখে লিখে নিয়ে বা ছবি টবি এঁকে এগুলো করার চেষ্টা করতাম। তো উনি আমাকে বললেন যে তুমি এক কাজ করো, একটা মানুষের মাথা জোগাড় করো, মানুষের মাথা জোগাড় করে তুমি প্র্যাকটিসটা প্রথম থেকে শুরু করো। আমি বললাম যে কেন? কয় যে দেখো, আসলে ব্ল্যাক ম্যাজিকে তোমার ভবিষ্যতে অনেক রকমের অভিজ্ঞতা হবে, তো মরা মানুষের মাথার খুলি যদি তুমি এটার সাথে যদি থাকতে পারো তাহলে তোমার ভিতরের আত্মিক সাহসটা চলে আসবে, হ্যাঁ, পরবর্তী কাজগুলো তোমার জন্য সহজ হবে। তো ওই ভাইয়ার রুমেও অনেক মরা মানুষের ইয়ে ছিলেন, মানে মরা মানুষের হাড় গোড় মাথা, হ্যাঁ, খুলি আর কি, এগুলো ছিল। তো উনি কিন্তু সবার সামনে আসলে এগুলো করতেন না। যখন আমরা যেতাম এবং কিছু কিছু কয়েকজন ওনার আর কি বলে শিষ্যই বলা চলে, যে এরকম উনি আমাদেরকে ডেকে নিয়ে আমরা যখন বসতাম তখন উনি এগুলো দেখাতেন। তো এবং আরেকটা জিনিস ভাইয়া যেটা করতেন, যে ওনার উপরে কিছু একটা ভর হতো। উনি যখন এখানে বসতেন আমরা এবং আমাদের অনেক কথা বলে দিতাম, যেমন উনি আমাকে বলে দিয়েছিলেন যে আমার ম্যাট্রিকের রেজাল্ট কি হবে। হ্যাঁ, হয়েছিল, তাই হয়েছিল? হ্যাঁ, তাই হয়েছিল। আচ্ছা, ওকে। উনি আমাকে বলে দিয়েছিল যে তুমি ম্যাট্রিকে, আমি অঙ্ক পরীক্ষা দেওয়া নিয়ে খুব খারাপ অবস্থায় ছিলাম, কারণ আমি যে মানে পরীক্ষার সেট চেঞ্জ হয়ে যায়, পরীক্ষা প্রশ্নপত্র প্রকাশ হয়ে গেছিল, ফাঁস হয়ে গেছিল আর কি, তার জন্য ইয়াটা চেঞ্জ হয়ে যাবে। তো উনি আমাকে এটাও বলছিল যে তোর কিন্তু অঙ্ক পরীক্ষাটা খুব ডেঞ্জারাস হবে, ওইটার আগে দেখবি যে একটা পুরো জাতীয়ভাবে এই সমস্যার সৃষ্টি হবে। আসলেই হয়েছিল, যে আমরা 93 ব্যাচ, ওই সময় আপনারা যারা খবর নিয়ে এখনো দেখতে পারেন পত্রিকায় ঘাটাঘাটি করলে 93 ব্যাচের ম্যাট্রিক পরীক্ষার প্রশ্নটা আউট হয়ে গেছিল। পরে যেটা ইয়া ছিল ওইটা না করে 4 নাম্বার না 5 নাম্বার প্রশ্নটা আমাদের দিয়েছিল, এবং ওইটা খুব ডিফিকাল্ট একটা, যেটা আশাই করা যায় এরকম পরীক্ষা হয়েছিল। কিন্তু উনি আমাকে রেজাল্ট বলছিল যে তুই এত চিন্তা করিস না, তোর মার্কস থাকবে এত। হ্যাঁ, মিলে গেছে। তো এই জন্য ভাইয়ের প্রতি আমাদের ইয়া ছিল, আর খুব ফেটটা ছিল বেশি। যাই হোক, ভাইয়ার কথা অনুযায়ী আমি একদিন গেলাম, আপনার ওই মাথার খুলি কোত্থেকে পাবো, কিভাবে পাবো, কিনা যায় কিনা। তো এই ও বলছিলেন যে না, তোমার কিনলে হবে না, তোমার নিজের হাতে তুলে নিয়ে আসতে হবে, কবর থেকে তুলে নিয়ে আসতে হবে। তো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল। যাই হোক, একবার আমি রাতে বেলা, আমি আমার সাথে আরো 2 জন ছিল বন্ধু, তাদেরকে নিয়ে জয়েন কবরস্থানে এক লাশের সাথে গেছি। তো সেটা হলো এক দরিদ্র মহিলা, আমাদের বাড়ির 3-4টা বাড়ির পরে থাকতেন, মানুষের বাসায় কাজকর্ম করতেন উনি। তো আমরা তো আর দেখতাম না যে ওনার আর কি মানে সোশ্যাল স্ট্যাটাসটা কি। যাই হোক, আমরা গেলাম ওনার সাথে, লাশের যখন ই করলো শহীদ লাশটা আস্তে আস্তে আপনার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে আমরা যে কবরস্থানে গেছি, কবরস্থানে জয়েন কবরস্থানে যখন দাফন কবর করছি, তখন হঠাৎ করে আমার খেয়াল হলো যে ওই লাশটার ঠিক পিছনেই দেয়ালের গা ঘেঁষে আপনার একটা কিছু হাড়গোড় আছে, আর ওইটার মধ্যে মাটি মুটি মাখানো একটা মাথার খুলিও আছে। এইটা দেখে তো আমার মাথার মধ্যে ওইটাই চলে আসছে যে আজকে পাইছি, এই জিনিসটা তো আর ছাড়া যাবে না। তো আমি কাউকে কিছু বললাম না, আমার আমার বয়সী যে 2 বন্ধু ছিল ওদেরকে একটু ইশারা করলাম, এবং একবার মনে হলো যে ওদেরকে বলি, আবার মনে করলাম যে না, হয়তো ওরা ই করবে। আমি পরে ওইখান থেকে বের হয়ে যায়, পলিথিন ছিল বাইরে থেকে, একটা পলিথিন জোগাড় করে মাথার খুলিটা নিয়ে নিছি, ওইটা নিয়ে আমরা 3 জন আলাদা একটা রিক্সায় করে আবার বাসায় চলে আসছি। ওই গ্রুপের সাথে আসি নাই, খাটের সাথে আর ওদের সাথে আসি না, আমরা চলে আসছি বাসায়। তো আসার সময় আমি ওদেরকে বললাম যে দেখ, আমি কিন্তু একটা জিনিস নিয়ে আসছি, এটা কিন্তু পরে বলবো তোদেরকে। জিনিসটা একটা, ওরাও বুঝতে পারছিল যে আমি এই জিনিসটা খুঁজেছিলাম। তো রিক্সা বসে আমরা খুব একটা কথা বলি নাই, মানে কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছিলাম। তো এসে আমি জিনিসটা চিন্তা করতেছিলাম সারাটা রাস্তায় যে আমি এটা কোথায় রাখবো, কারণ বাসায় যদি আব্বা জানে বা মা জানে বা ভাই বোন কেউ জানে যে আমি এরকম একটা জিনিস নিয়ে আসছি, আমার তো বাসায় থাকতে দিবে না, হ্যাঁ, আর উত্তম মাধ্যম সেটা পড়তে পারে। তো আমি তখন অনেক করে বললাম, আমাদের বাসাটা হলো জুরাইনে একতলা একটা পুরো বাড়ি, আপনার আমাদের পুরো বাড়িটাই ঘেরাও করা, দেয়াল দিয়ে ঘেরা, আর এল শেপের একটা বাড়ি। তো আমি ছাদের উপরে উঠে গেছি, আমার ঠিক পাশে
পিছনের বাসাতেই ছিল একটা টিনের দোতলা ঘর, ওই ভদ্রলোক শখ করে তুলছিলেন, ওই রকম ঘর আসলে দেখা যায় না। তো ওই দোতলা ঘর এবং আমাদের যে বিল্ডিংটা এইটার ফাঁকে একটু জায়গা ছিল পানি যাওয়ার, তো ওইখানে আমরা অনেক কিছু লুকায় টুকায় রাখতাম, যেমন নাটাই, তারপরে আপনার আরো প্রয়োজনীয় যে খেলনা টেলনা যা আছে, ধরো ওই বয়সে যা যা নিয়ে মানুষ নাড়াচাড়া করে। তা আমি পলিথিনের ব্যাগটা ওই ঠিক আমার ঘরের উপরে এবং ওনাদের বিল্ডিং এর পাশে রেখে দিছি। রেখে দিয়ে আইসা কবরস্থান থেকে আসলে গোসল করতে হয়, তো গোসল টোসল করে ভাত টাত খাওয়া করে টিভি টিভি দেখে শুয়ে পড়ছি। তো রাত্রে, সেদিন রাত্রে আসলে কিছু ঘটে নাই, তারপরের রাত্রে। তো আমি কিন্তু ওই পরের দিন যে ওই মাথার খুলিটা আছে এটা নিয়ে, এটা আমি একটু সুযোগ খুঁজতেছিলাম, কারণ ওইটা ধুইতে হবে, ধুয়ে পরিষ্কার টরিষ্কারের একটা ব্যাপার আছে। এখন যদি দুপুরবেলা আমি এটা ধোয়া শুরু করি বা অন্য কিছু করি তো দেখে ফেলবে কেউ, ওইটা বের করার সাহস পাচ্ছিলাম না। সুযোগের অপেক্ষায় ছিলাম যে কখন ওইটাকে ধোয়া পরিষ্কার করে আমার ওই বড় ভাইয়ের কাছে নিয়ে যাওয়া যায়। তো ওনাকে আমি খুঁজতে গেছি ওনার বাসায়, ওনাকে 2 বার গেছি যে নাই, উনি বাসায় নেই, কোথায় গেছেন আর কি। তো তারপরে আমি করলাম কি, যে সেদিন রাত্রেবেলা আমি খাওয়া দাওয়া করে সবার সাথে শুয়ে পড়ছি। তো আমি মাঝখানে, আমার রুমটা ছিল মাঝখানে, একাই থাকতাম। তো ওই রুমে যখন রাত্রে শুইছি, আমি রাত্রে শোয়ার পর রাত্রে গভীর রাতে ঘুমিয়ে গেছে, হ্যাঁ পেশাবের চাপ, পেশার ইয়াতে ঘুমিয়ে গেছে। ওইটা টয়লেটে যাব, তো টয়লেটে যাওয়ার জন্য আমি বের হয়েছি যখন, এই আমার ঘরে ডিম লাইট জ্বালানো ছিল। তো যখন আমি আমার ঘরের গেটটা খুলছি, আমার বাসার আমার রুম, তারপরে বারান্দা, তারপরে হলো আমার বাড়িটা দেয়াল, মানে যে আমার যে দেয়াল দিয়ে ঘেরা, ওই ঠিক আমি দেখলাম যে আমার দেয়ালে, আমার ঘরের পাশে সামনেই একটা ওই খালি জায়গাতে একটা 2টা পেয়ারা গাছ ছিল, একটা পেয়ারা গাছ আছে। ওই পেয়ারা গাছটার গা ঘেঁষে দেয়ালের উপর একজন ভদ্রলোক বসে আছে। হ্যাঁ, একটা লোক বসে আছে এবং আমি দেখে হঠাৎ করে চমকায় উঠছি, আমার পুরো শরীর কাঁপে গেছে। আমি লোকটার দিকে তাকায় আছি, দেখি লোকটা হাঁটু 2 পা ঝুলায়া বসে আছে, জাস্ট বসে মাথাটা নিচে করে আছে, আমার দিকে তাকায় নেই, মাথাটা নিচে করে। তো কিছুক্ষণ আমি যখন আবার করে বারান্দার লাইটটা জ্বালাইলাম, তখন দেখি নাই। তখন আমি বলছি এটা মনের ভুল, এটা মনের ভুল, এটা কিছু না। তা আমি টয়লেটে গেলাম, কিন্তু আমার মনের ভিতর থেকে এই শিরশিরানি ভাবটা বা শরীরের সেই ভয়ঙ্কর ভাবটা যায় নাই। তা আমি টয়লেটে গেলাম, তাড়াতাড়ি টয়লেট করে এসে আমার রুম আবার আটকাই দিছি। তো আটকাই দিয়ে আমি দোয়া দরুদ পড়লাম যতটুকু জানি, আপনার শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পরে আমার আর ঘুম আসে নাই, সে রাতে আমি পুরো ঘুমাতে পারিনি। পরের দিনটাও আমার জানি কেমন বিমর্ষ হলো। আর এখানে একটা আশ্চর্যজনক বিষয় হলো যে আমি কিন্তু মাথার খুলিটার কথা ভুলে গেছিলাম। পরবর্তী 2টা দিন ওই খুলিটার কথা আমার মাথার মধ্যেই ছিল না, যে এমন একটা জিনিস আমার এখানে আছে এবং যে জিনিসটা কবর দাফন করা হয়ে গেছে। এখন ভাবলে আমি ভয়ঙ্কর ভাবে আরো ভয় পেয়ে যাই যে এটা আমি কিভাবে করছিলাম, আমার মধ্যে কতখানি সাহস ছিল যে একটা মানুষকে দাফন করা হয়েছে, সেখান থেকে আমি তুলে নিয়ে এসে পড়ছি যে আমার কাজের জন্য। এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। যাই হোক, তারপরেও রাত্রিতে সেম ঘটনাটা ঘটলো। আমি ওই যে সেই রাত্রে আমাকে কেউ পেশাবের চাপ ছিল না বা টয়লেটে যাওয়ার জন্য, হঠাৎ করে আমি শুনতেছি আমার জানলায় কেউ টোকা দিচ্ছে, মানে পিছনের জানলায় না, মানে আমার সামনের যে বারান্দার যে ঘেরা জানলাটা, এখানে টোকা দিচ্ছে, টাক 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 করে শব্দ হচ্ছে। তো শব্দ হচ্ছে, আমি উঠছি, উঠে আমি মনে করলাম যে আম্মা বা কেউ, আম্মা আবার এটা করতেন যে মাঝে মাঝে দেখতেন যে আমি ঘুমাই আছি কিনা। মা আমার রুমের কাছে দিয়ে যাওয়ার সময় প্রায় দেখতেন যে আমি ঘুমাইছি কিনা। 2টা টোকা দিলে আমি বলতাম কে, তোমার মা বলতো কি রে ঘুমাইছিস না এখনো, এই কিছু লাগবে, কিছু খাবি, এই ধরনের। মা এটা গভীর রাতে ওইটা আমাকে বলতেন যে কিছু খাবি কিনা, মানে একটা টেক কেয়ার করতেন আর কি। তার মনে করছি মা, আমি বলছি মা, কোন শব্দ করে না। তো যাই হোক, কিছুক্ষণ পরে আমি মনে করলাম যে না, এটা মনের ভুল। আমি উঠে আবার বের হয়েছি। বের হয়ে আমি দেখি যে সেই লোকটা সেইখানে বসে আছে এবং এবার নিচের দিকে না, সে আমার দিকে তাকায় আছে, একদম তাকায় আছে, নর্মাল একটা চোখ, বিষণ্ণ একটা চোখ, কোনো ভয়ঙ্কর তার মধ্যে কিছু ছিল না। কিন্তু এত রাতে আমাদের ওই দেয়ালের উপরে একটা লোক এসে বসে থাকবে, সেটাতে আর কি কল্পনায় কেউ আশা করে না। যেমন একটা লোক বসে আছে এবং মনে হচ্ছে লোকটা খুব বিধ্বস্ত হয়ে গেছে, আর কি শ্রমিক শ্রেণীর মানুষ যেরকম থাকে, ক্লান্ত একটা মানুষ, উনি বসে আছেন ওইখানে এবং আমার দিকে এক দৃষ্টিতে তাকায় আছেন। আমি তখন করলাম কি, যে আমাদের যে বারান্দার লাইটটা থাকে, তখন ওই লাইট সুইচটা অন করলাম। সুইচটা অন করে দেখি যে লাইটটা জ্বলতেছে না, লাইটটা জ্বলে না। আমি আর কি দৌড়ায় বাথরুমের দিকে চলে গেছি। বাথরুমে কি মনে করে গেছি, আমি বাথরুমে যাই, বাথরুমের লাইট জ্বালাইছি, দেখি বাথরুমের লাইট জ্বলছে। আমি বাথরুম থেকে যে বের হব ওই সাহস আমার ছিল না। তো আমি ওইখানে দাঁড়ায় ডাকতেছিলাম মা, মা করে বাথরুমে বসে ডাকতেছিলাম মা, মা, আব্বা, আব্বা করে ডাকতেছিলাম। তো আমার ওই বাথরুমের সাথে যে রুমটা আমার ছোট ভাই ঘুমাইতো, ও উঠছে, ওইটা বলছে যে দাদা কি হয়েছে, কি হয়েছে।
আমি যে না, ওরে আর বলি নাই যে আমি একটা কিছু দেখতেছি। আমি বললাম যে না, হঠাৎ করে না যে কেমন লাগলো এর জন্য ডাকলাম। কয়, তুমি খালি ভয় পাও, কি পাও না পাও, আবার বলে ব্ল্যাক ম্যাজিক করবা, এই ধরনের কথাবার্তা ও আমাকে বললো। তবে যাই হোক, আমি আমার রুমে শুয়ে পড়ছি। থার্ড ডে নাইট, মানে তারপরের দিন রাতে যে ঘটনাটা হলো সেটা হলো ঘুম ভাঙছে আমাদের বাড়ির পিছনে যে ছাদটা, মানে চাল, যে ছাদের ইয়াতে আমি রাখছিলাম আমাদের ইয়াটা, সেখানে ধুমধুম করে ইট পড়তেছে। এবং এটা বলবো যে ওই এলাকায় যারা আছেন বা যারা আমার এফএম এ শুনতেছেন, ওই এলাকায় যারা আছেন, তখন এটা একটা ওই ঘটনার পরেই, আমি ঘটনাটা তো কাউকে বলি নাই, যে ওই ঘটনাটার পরে ওই বাড়িটার চাঁদের উপরে আপনার প্রতিদিন রাতে এটা পড়তে, মানে কেউ সেটা কোনো সকাল দুপুর সন্ধ্যা না, মানে এটা কিন্তু নিয়ম করে পড়ে, যে হয়তো সন্ধ্যার পরে কারো দুষ্টু ছেলেরাই করে, কিন্তু দেখা গেল যে ওই বাড়ির চালের উপরে রাত্রেবেলা সন্ধ্যার সময় ধুম ধুম করে এটা পড়তেছে। তো আমরা অনেকবার দৌড়ায় বের হয়ে গেছি, ওই বাড়ির মালিক, তারপরে আমরা যারা ছিলাম, যে কারা ইটা মারে, চারোদিক থেকে করছি, কিন্তু কারাই পাইনি, যে কাউকে যে ট্রেস করতে পারিনি। তো সেই রাতের কথা বলতেছি, যে সেই রাত থার্ড রাতে আমি দেখলাম যে আমি ওইরকম রাতে ঘুম ভেঙে গেছে, আমি ঘর থেকে বের হয়েছি টয়লেটে যাওয়ার জন্যই বের হয়েছি। বের হওয়ার পরে আমি দরজা খোলার সাথে সাথে দেখি যে ওই লোকটা এবার উপরে ইয়াতে বসে নাই, মানে দেয়ালে বসে নাই, সে ঠিক দেয়াল থেকে নেমে আমার যে বারান্দার গ্রিলটা, আমার সরাসরি দরজার সরাসরি গ্রিলটার মধ্যে এসে সে দাঁড়ায় আছে। জাস্ট গ্রিল, মনে হচ্ছে যে দুই হাত দিয়ে গ্রিলটা ধরে মুখটা গ্রিলের মধ্যে রেখে দিছে, এবং মনে হচ্ছে যে মুখটা দিয়ে গ্রিলটাকে বেদ করে সে ভিতরে চলে আসবে, এরকম। মানে দরজাটা খোলার সাথে সাথে এই দৃশ্যটা দেখে আমি আর ওইখানে ঠিক থাকতে পারিনি, আমি চিৎকার করে উঠছি, যে মা করে চিৎকার করে পুরো সেন্সলেস হয়ে গেছিলাম। তো আমার মা আব্বা সবাই দৌড়ায় চলে আসছেন রুমতে, যার যার রুম থেকে বোনরা চলে আসছে, ভাই চলে আসছে। তো আমাকে মাথায় টাথায় পানি দিয়ে ঠিকঠাক করলো, এই করলো, রুমে নিয়ে আব্বা জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি তখন আব্বাকে বললাম যে আব্বা এরকম আমি 3 দিন যাবত একটা এই লোককে দেখতেছি যে এরকম দাঁড়ায় রয়েছে দেয়ালের মধ্যে, 2 দিন দাঁড়ায় ছিল, আজকে সে আবার পুরা গ্রিলের মধ্যে দিয়ে আমার মনে হলো যে সে আমার ভিতরে চলে আসবে। তো ঠিক সেই সময় সকালবেলা যখন এই সব আমি সবাইকে বললাম, আমার মনের মধ্যেই আমার তখন মনে হলো যে আমি যে ছাদে যে ইয়াটা রাখছি, যে ওই লোকটাই কি আসলে ওইটার জন্যই কি। পরে আমি 2-2 4 মিলায় দেখছি আসলে যেই লোকের খুলিটা আমি নিয়ে আসছিলাম, হইতে পারে ওই লোকটা সেই লোকটাই, মানে যার খুলিটা নিয়ে আসছি সেই লোকটাই হয়তো আমাকে একটা কিছু ইশারা করতেছিল বা আমাকে এরকম। তারপরের দিন আমি করছি কি, ওই সেদিনই আর কি, যেভাবে নিয়ে আসছিলাম, নিয়ে জুয়াইন কবরস্থানের যে ইয়া ছিলেন, ইমাম সাহেব ছিলেন, তাকে নিয়ে আমি যে সব ঘটনা বলছি, এবং তার হাতে ইয়াটা দিয়ে দিচ্ছি, পলিথিনটা দিয়ে বলছি যে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি তো এটা এই কারণে নিছিলাম। তো সেই তারপরে কিন্তু আমার ব্ল্যাক আর্টের যে ব্ল্যাক ম্যাজিক বা এগুলো কিন্তু আমি বন্ধ করে দিছি, হ্যাঁ, বা এরপর আমি আর ট্রাই করি নাই। আপনি কখনো কোনো সফলতা পেয়েছিলেন, কোনোদিন করেছিলেন এরকম করে সফলতা পেয়েছিলেন? হ্যাঁ, সফলতা পেয়েছি, মানে একটা জিনিস সেটা হলো আমি কিন্তু অনেক কিছু বলতে পারি, আমি অনেক কিছু গেস করতে পারি। মানে আমার ফ্যামিলির অনেক ঘটনা আছে যেটা ঘটে যায়, যে অনেক কিছু ঘটে আমি জানি, এটা আমার ওয়াইফ জানে, এবং আমি অনেক ঘটনা বলে দিই যে এই তোমার সাথে কিন্তু এটা হচ্ছে বা এটা হবে, এই ঘটনার পরে এইটা হবে। কিন্তু আপনি যে ছেড়ে দিলেন এই কারণে আপনার পরে কোনো ক্ষতিগ্রস্ত? না, আমি কখনো যে কোনো ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হই নাই, বিকজ আমি এইটার অত ডিপে যেতে পারি নাই। আচ্ছা, আপনি মানে শুরুর দিকে বুঝে গেছিলেন যে এটা ঠিক আসলে আপনার জন্য না বা আপনার পছন্দের কোনো কাজ আসলে না। যাই হোক, আপনি শুরুতে বুঝে গিয়েছিলেন সেটা, যে আসলে ব্ল্যাক ম্যাজিকের যে ব্যাপারটা হচ্ছে, এটা কি আসলে কিন্তু মানুষকে একটু একটু করে খারাপের দিকে নিয়ে যায়। হ্যাঁ, এটা দিয়ে আসলে ভালো কিছু আশা করা যায় না। আচ্ছা, হ্যাঁ, তো এই শক্তিটা প্রথম থেকেই যারা বুঝতে পারে তারা কিন্তু ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এরকম একজন লোক পাই নাই যেটা এখনো কন্টিনিউ করছে, এবং ইভেন দো ওই যে ভাইয়ার কথা বললাম উনিও কিন্তু ছেড়ে দিয়েছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য, রাতুল করার জন্য। আমি সরাসরি চলে যাচ্ছি, আপনার নামটা একটু প্লিজ আমাদেরকে বলবেন, আপনার নামটা কি? আমার নাম দেওয়ান হাবিবুল্লাহ বাহার। জি, আপনি তো একটা সময় চাকরি, এখনো কি চাকরি করেন না মনে হয়? এখন শেষ হয়ে গেছে চাকরি? জি। আচ্ছা, ওকে। সো আপনার সাথে আপনার ওয়াইফ আছেন, আমি আপনার নামটা একটু জেনে নেই শুরুতে। আমার নাম মেহেরবানু বাহার। মেহেরবানু বাহার, ওকে। সো আমরা শুরুতে জানতে চাই যে আমি যেটা বলছিলাম, যে উনি আমাকে বলছিলেন যে আপনাদের বিক্রমপুর এলাকায় একটা বাড়ি নির্মাণ করতে গিয়ে কিছু সমস্যা হয়, ওইটা তো উনি বলবেন। তার আগে যেহেতু আপনি মোটামুটি অনেক অল্প বয়স থেকে সেখানে ছিলেন, অনেক ছোটবেলা ঠিক বলবো না, কিশোর বয়সটা মনে হয় কেটেছে ওইখানে, তো
ওই গ্রামে আসলে সমস্যাটা কি ছিল? আপনাদের যেখানে বাসাটা আপনারা করেছেন সেখানে আসলে এখন তো নতুন করে আবার বাসা করেছেন, তখন কি জি, জি। সমস্যা ছিল? এই ঘটনাটা ঘটে 1966 সনে জি। বর্ষাকালে। আমি নতুন চাকরি নেই, তার আগ পর্যন্ত আমি অন্য গ্রামে থাকতাম। আমরা সবাই অন্য গ্রামে থাকতাম। বিভিন্ন সমস্যার জন্য আমরা এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে যাই, একই ইউনিয়নে। তো আমার চাকরি হওয়ার 5-6 মাস পরে আমি আমাদের নতুন বাড়িতে যাই, দেখতে যে বাড়িটা কেমন। তো যাওয়ার পরে দেখলাম মোটামুটি বাড়ি খারাপ না। ওটা একটা হিন্দু বুদ্ধিস্ট গ্রাম, হিন্দু বাড়িতেই আমাদের থাকার ব্যবস্থা। তা আমি রাত্রে যখন শুই, আমাকে আমাকে শোয়ার ব্যবস্থা করলো একটা বড় ঘরের পাশেই, মানে বলতে গেলে 3 চালা একটা রুমের মতো আর কি, বারান্দার মতো, সেখানে আমার থাকার ব্যবস্থা করলো। তা আমি জানলা খুলে শুয়ে আছি, আর একটু একটু মানে বাইরের পরিবেশটা একটু পরিষ্কার পরিষ্কার অবস্থায়, মানে আছে, আলো আছে, চাঁদের আলো আছে। তা আমার হঠাৎ মানে আমার ঘুম আসে না একটা অবস্থা। তা একবার ওখানে আমার আসলে ঘুম আসতে আরম্ভ করছিল একটা সময়ে, আমার হঠাৎ চোখটা যেন একটু মানে খুলে গেল। আমি চেয়ে দেখি যে আমার জানালার পাশ দিয়েই মানে একটা মহিলা, খুব বুড়া মহিলা, লম্বা চুল, তার একদম মাটি পর্যন্ত মানে হয়ে গেছে, মাটিতে শেষটায় আস্তে আস্তে আগাই দিতেছে। তো দেখার পরে আমি আর কিছু কাউকে বললাম না, রাতটা অনেক, দরজা জানালা বন্ধ করে আমি শুয়ে থাকলাম। তো সকালে এটা মাকে বললাম যে মা, রাতটা আমি এই ঘটনা দেখছি। তো মা আমার ছোট চাচার সাথে এই কথাটা বলেন যে তোমার ভাতিজা তো ঢাকা থেকে আসছে, রাত্রে এই ঘরে শোয়াইছি, আমি সে তো সব জিনিস দেখছে, আর কি করা যায়। তো আমার চাচা খুব এটা পছন্দ করেন এই কথাটা, বলো যে তোমার ছেলেকে তুমি এখন দিলা কেন? তুমি তো জানো যে নতুন গ্রাম, এই গ্রামের মধ্যে আমাদের অনেক সমস্যা আছে, আর এই এলাকাও ভালো না। উনি আবার কিছু জানতেন, ওই ফকরামি কিছু জানতেন আর কি। তো উনি মাকে বললাম যে তাতে পানি গরম করো, আমি সব ব্যবস্থা করতেছি, তোমার ছেলেকে গরম পানিতে গোসল করতে হবে। তো গরম পানি গোসল করে আমাকে ওরা শুকনা খাবার টাবার দিল, আমি সেটা খেলাম। তারপরে আমি যে কদিন থাকলাম বাড়িতে, আমি আর ওই জানালা খুলে ঘুমাতাম না, জানালা বন্ধ করে ঘুমাতাম। আচ্ছা, আর এছাড়া আর কোনোদিন কোনো কিছু দেখেছেন ওইখানে? আচ্ছা, এছাড়া এরপরে তারপর তো অনেকদিন আমি ঢাকায় থাকলাম, ঢাকা চাকরি করতাম, তারপরে বিদেশে চলে যাই। বিদেশ থেকে আসার পরে আমি আমার মার কাছে শোনা ঘটনাটা, সেটা হলো যে বাবা একবার আমাদের ওই বর্ষাকালে আউশ ধান মানে সিদ্ধ করছে, আর এদিকে বৃষ্টিও চলতেছে, গ্রামে হইতেছে। বৃষ্টির মধ্যে আউশ ধান আর শুকাইতে পারে না। তো বাবা মা বুদ্ধি করে খেয়াল করলো যে পাশে তো আসছে প্রাইভেট স্কুল, সেখানে যদি ধানগুলি নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো সেখানে আস্তে আস্তে বাতাসে শুকায় যাবে। কারণ ওই দিনের বেলা থাকে বৃষ্টি, রাত্রে বেলা কম থাকে, আবার রাত্রে একটু বৃষ্টি আসলো, দিনের বেলা একটু কম হয়, এইভাবে আর কি বাতাসে শুকায় যাবে। আর স্কুল তখন বন্ধ ছিল, প্রাইমারি স্কুলটা। তো এইভাবে চলতেছে। প্রথম দিন মোটামুটি গেছে, তারপরের দিনেই বাবা দেখে যে কি যেন একটা কালো জিনিস তার দিকে আগায় আসতেছে। উনি রাতে দৌড় পড়তেন, আল্লাহ মানুষ ছিলেন। দৌড় পড়তে পড়তে উনি চেষ্টা করলেন যে যেইভাবে হোক কোরআন শরীফের যত ভালো ভালো আয়াত আছে, যে আয়াতগুলি পড়লে মানে খারাপ জিনিস দূরে সরে যায়, ওগুলো উনি পড়লেন, কিন্তু মানে না, শুধু আগাই আসতেছে। তারপর কোন একটা সময় গেল, থেমে গেল। বাবার হাতে হারিকেন ছিল, বাবা বসে থাকলো ঘরের মধ্যে, ওই স্কুল ঘরে। পরের দিন সকালবেলা এসে মাকে বললো যে আমি এই অবস্থা দেখছি, আমি আর থাকতে পারবো না, ধান শুকাক না শুকাক ওইদিকে আর ফিরে যাবো না। এইগুলো একটা ঘটনা। আচ্ছা, আপনাদের ওখানে আমি একটা জিনিস ওনার কাছে শুনছিলাম, সেটা আমরা পরে আবার শুনবো, কিন্তু একটু বলেন তো, আপনাদের ওখানে নাকি গলা কাটা জিন আছে এরকম বলছিলাম? হ্যাঁ, গলা কাটা, এরা বলে স্কন্দনাইয়া। আচ্ছা, স্কন্ধ নাইয়া। স্কন্দনাইয়া, এটা নাকি এটা এই রাস্তার মাঝখান দিয়ে চলে। আচ্ছা, রাস্তার মাঝখান দিয়ে চলে, যদি এদের সামনে কেউ পড়ে যায় তাহলে সর্বনাশ করে দেয়। এটা খুবই ভয়ঙ্কর, তার মানে। খুবই ভয়ঙ্কর, অনেক বড় একটা খারাপ জিন। জি।
ওইটা যারা দেখছে তারা অনেকে সমস্যা পড়ে গেছে এবং অনেকের চোখ নষ্ট হয়ে গেছে, বাচুক। আচ্ছা, আমরা এখন ওনার কাছে একটু যাই এবং আমরা তার কাছ থেকে কিছু ঘটনা শুনবো এবং বাড়ি নির্মাণ করতে গিয়ে উনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন। আমরা খুব ছোট ছোট করে শুনবো, তারপরে আবারও ফিরে আসবো আপনার কাছে। আমি একটু বলি যে আপনি তো বাড়ি নির্মাণ করতে গেছিলেন, এটা তো কত সালে হবে যখন বাড়িটা নির্মাণ করতে যান এখানে? এটা 2008-এ। 2008-এ। হ্যাঁ, তো আপনি প্রথম ওখানে গিয়ে কোন দিন বুঝতে পারলেন যে এইখানে কোন একটা ঝামেলা আছে? ঝামেলা হচ্ছে, প্রথম তো বাড়ি করতে যখন গেছি, আমাদের তো ছাড়া মানে টিনের বাড়ি ছিলেন ঘর আগে, যেহেতু বিক্রমপুর এলাকা, টিনের ঘর, পানি এলাকা। তো আমার শাশুড়ির অনেক দিনের ইচ্ছা ছিল যেন ওখানে বিল্ডিং ওঠে, ছেলেরা চাকরি করে বিদেশে, অনেক পয়সাপাতি করছে। এই কথা বলার পরে আমাকে বললো যে বউ একটা তুমি বিল্ডিং করো, দেশে তো অনেক মানুষের বিল্ডিং আছে, তুমি একটা করো। ঠিক আছে, করবো। তো আমি আমার ভাইকে নিয়ে, আমার ছোট ভাই আমার সঙ্গে থাকে, ঢাকায় চাকরি করে, সে আমার সঙ্গে থাকে। ওকে বললাম বাবু চলতো আমরা ইটা নিয়ে বাড়িতে রেখে আসি। তো আমরা 3 ট্রাক ইটা নিয়ে যা রাখছি। রাখার পরে সাধারণত ট্রাক থেকে ইটাগুলো তো লেবারেরা মানে সাজায় সাজায় রাখে, তো না সাজায় রাখছে। একদিন কি 2 দিন পরে আমি আবার দেখি যে ইটাগুলো সব এলোমেলো, যেন ট্রাক উল্টায় রাখা হলো এ ধরনের। আমি বললাম যে দেখো, আমার সাহেবকে বলতেছে যে দেখো বাবুরাব্বা, এটা আমার মনে হয় যে এটা ছাড়া বাড়ি, ফল টল তো সবাই লুটে পুটে খায়, মাছ টাছ ধরে খায়, তো সম্ভবত গ্রামের লোকজন চাইতেছে না যে আমরা এখানে আসি। তো সে কোনো মন্তব্য করেনি। তারপর আমরা একটা ছোট ঘরের মধ্যে থাকতাম, পাশে একটা ছোট ঘর আছে আমাদের বাগানে, ওখানে মানে একটা গোডাউনের মতন ভাড়া দিচ্ছে না, ওই গোডাউনের মালিক একটা মানে ছোট রুমের মতো করে, অফিস রুমের মতো করে রাখছিল। ওইটাতে আমি আমার 2টা মেয়েকে, বড় মেয়েকে ঢাকা রেখে গেছি, ছোট 2 বাচ্চাকে নিয়ে গেছি, আমার 3টা মেয়ে। তো ওই ঘরে থাকতাম। তো আর পাশে টিন দিয়ে আবার লেবারদের ঘর তৈরি করছি। আমি সাধারণত ঢাকা শহরে এটা এখানে মাইন্ড করার কিছু নেই, ঢাকা শহরের লেবারদের অনেক দাম, গ্রামের লেবারদের দাম একটু কম। আর আমি 100 টাকা 120 টাকা করে লেবারের মজুরি আমি নিয়ে আসলাম আমার দেশের বাপের বাড়ি থেকে, 8-10 জন। ওর মধ্যে মুরব্বী ছিলেন 2 জন। তো আচ্ছা, আইনুল মামা নামে একজন ছিলেন মুরব্বী, উনি আবার একটু ঝাড়ফুঁক জানতেন। তো আমি ওইখানে ছোট ঘরটাতে থাকতাম। তো টিনের পর আসে একটা যে কি ভারী জিনিস বসতো, আর টিনটা এত জোরে মানে হাঁটা দিত যে মানে টিনগুলা ভেঙে এখনই পড়ে যাবে, এই ধরনের কাণ্ড। তো আইনুল মামাকে আমার এই কথা বললাম, তো আইনুল মামা বললো যে ঠিক আছে মা, একটু সাবধানে থাকো। কথা ঠিক আছে। পাশের আমার পুকুরের ওই পারে পূর্ব দিকে হিন্দু বাড়ি আছে, তো ওই কামার বাড়ি। তো ওই বাড়ির বউ আমাকে বলতেছে কাকি তুমি কিন্তু রাত বিরাত বেরোয় না। তা ও মনে করছে যে আমি হয়তো কিছু অনুভব করি না, এই জন্য এই কথাটা বলছে। এই কথা বলার পরে আছে, তো আমি আর কিছু বলিনি, শুধু হাসি চলে আসছে। তো এরকম আছে, ওই ছোট ঘরের মধ্যে আছি শুয়ে। একদিন দেখতে মানে শব্দ শুনতেছি যে 4-5টা ড্যাগ আমার পুকুরের পুকুরে মাজা ধোয়া করতেছে। আমি টর্চ নিয়ে বের হয়ে দেখি না কোনো কিছু নাই। আবার ঘরে চলে গেলাম। তারপরে আবার বললাম বাবুরব্বা একটু চলো তো দেখি কে মাঝে। তো উনি বলতেছে এই পুষ্কুনির মধ্যে ড্যাগ মাঝে, তো তোমার সমস্যা কি? আমি বললাম যে রাত 2টার সময় কিসের মাঝামাঝি, কে? আমার সম্ভবত কেউ হয়তো মাছ টাছ ধরার প্ল্যান করছে, এই কথা বলছে। এইভাবে আমার মানে দিন আমাদের যাইতেছে, মানে বিভিন্ন উৎপাত যাইতেছে। তো যখন আমার ওয়ালটা উঠে গেছে 5-7 ফিট হবে, তো লেবার গুলো কাজ শেষ করে ঘরের মধ্যে তাদের ঘরে তারা চলে আসছে, আমি আমার ওই ছোট ঘরের মধ্যে চলে আসছি। লেবার গুলো রাত যখন 12টা 12:30 বাজে, তো ওর মধ্যে একটা লেবার ছিল নাদিম আর বাবু, ওরা কিন্তু আপন চাচাতো ভাই ছিল। তো ও আমাকে বলতেছে, নাদিম লাভ দিয়ে উঠে এসে আপা 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 উঠতো। আমি কি হয়েছে? ওয়ালকে জানি ভাঙে ফেলতেছে, এখানে বাড়ি করতে দেবে না। বললাম যে টর্চ নিয়ে বের হয়ে লেবার গুলো সব বের হয়েছে, 7-8 জনে বের হয়েছে, আমরা 2 জন বের হয়েছি। তো আর একটা লেবারকে আমার ছোট ঘরের দরজার মধ্যে রাখলাম, দেখ বাবু 2টা ঘুমায় আছে, তুই পাহারা দিস। যে দেখি না কিছু না, এইভাবেই চললো। আমাদের প্রতিদিন ওয়াল ভাঙে, আর প্রতিদিন মানে শব্দটা হয় ওয়াল ভাঙা, বাট ওয়াল ভাঙা হয়। আমি একটা জিনিস শুনছিলাম যে আপনাদের এখানে আপনার শ্বশুর সাহেব যিনি, তাকে সবাই খুব শ্রদ্ধা করেন এবং আপনারা ফ্যামিলিটাকে এত বেশি মানুষজন পছন্দ করেন যে কোনো মানুষের এটা করার কথা না 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 না। এবং আমার সাহেবকেও মানে আমার যে ওনাকে অনেক পছন্দ করেন লোকজন। আমি সাধারণত গ্রামে আসলে বলতে হয়তো আমার এলাকার লোকজন ভাবলে হয়তো বলবে যে ভাবির কাছে আর আসে চা খাওয়া যাবে না। বিকালবেলা এই বেলা 3টার সময় থেকে শুরু হয়ে যায় আমার চা বানা।
মানে আমি নিজে একটা হোটেলের ওয়েটার হয়ে যে অলরেডি চা আর বিস্কিট বিতরণ করার জন্য ভাবি চা বানাবো না, টোস্ট বিস্কুট আনো, চা আনো। সুতরাং তাদের কাছে করার কথা না, এবং আপনি দেখলেন যে পরপর 3 দিনই এরকম হ্যাঁ ভেঙে ফেললো। ভেঙে ফেলতেছে, কিন্তু না ভাঙে না। সকালবেলা দেখে ঠিকই আছে, সকালবেলা ঠিক আছে। তারপর আমাদের আবার বাথরুমের ওইভাবে ঘরটা উঠে গেল। এখন টিন উপরে খাড়া টিন দিয়ে ফেলছি। তো আমার চাচি শাশুড়ি আছে, খালা শাশুড়ি আছে, ওনারা বলতেছে বউ ছোট ঘরে আর থাকবা কেন, তোমরা তাহলে বড় ঘরে চলে যাও। তো যেহেতু আমাদের ওই যে বারান্দায় দেওয়ার জন্য টিন নিয়ে আসা হয়েছে, ওই টিন গুলো জানালার মধ্যে মানে বাঁশ গাড়ে খুঁটি গাড়ে ওটা আটকায় দিলাম, যার জানালা গুলো। আর লেবার গুলো ঘুমাতো বারান্দায়, আমি ঘুমাতাম ভিতর দরজায় রুমে বাচ্চা নিয়ে। তো ঘুমাসতাম, ঠিক আছে। একদিন দেখি কি, সেটা সম্ভবত সোমবার মঙ্গলবার অত শনিবার, আমার সঠিক মনে নেই। আমি বসে আছি বারান্দায়, তো আমার পশ্চিমে যে গ্রাম আছে, তো পশ্চিমের গ্রামটাতে দেখতেছি একটা মানে লাইটের মতো দূর থেকে। তা আমি আবার আইনুল মামাকে বলতেছি, আইনুল মামা দেখছেন বা আমাদের গ্রামের কাণ্ড, আমাদের গ্রাম মনে হয় ভালো না, কারেন্ট থাকে না, আর ওদের পাশের গ্রামে কারেন্ট আছে, আরামে সবাই ঘুমাইতেছে। আমি এই কথাটা বলতে সময় নিয়েছে, বাট আগুনের ওই গোলাটা আমার বারান্দার কাছে আসতে সময় নেয়নি, ধাপ করে এসে পড়েছে একদম। হ্যাঁ, আসে ওটা দাঁড়ায় গেল। তখন তো মামা তো মানে অস্থির হয়ে গেছে, আমি নিজেও ভয় পেয়ে গেছি। আমাকে আবার ঘরের মধ্যে জড়ায় ধরে নিয়ে চলে গেল। আমার হাজবেন্ড আমাকে ঘরে নিয়ে গেলেন, বলছে তুমি এখানে থাকতে পারবা, এত উৎপাত করো, তুমি কি জন্য রাতে বেলা বের হও ঘর থেকে? কিন্তু গরমে তো ঘুম আসতে পারি না, সারাক্ষণ আমরা ফ্যানের নিচে থাকি। এই কথা বলার পরে আছে। আর একদিন দেখতেছি ওই আগুনের গোলার এখন চাকরি হয়ে গেল, ওই দিক দিয়ে আসা যাওয়া, বলতে গেলে ওর এখন ওটা রাস্তায় হয়ে গেল ওই যা। আরেকদিন দেখি যে একজন হুজুর আমার উঠান দিয়ে, আমার বাড়িটার সামনে একটা গেট আছে, ওই যে যেহেতু গোডাউনের ওই যে কেমিক্যালের ড্রাম রাখতো, তো গেট আছে, লক করে রাখতো। ওমা, ও দেখছি যে হুজুরটা প্রথমে আসলো আপনার উত্তর দিক থেকে আসে, দক্ষিণ দিক দিয়ে আমার উঠান দিয়ে হুজুরটা চলে গেল, যাচ্ছে। আমি বললাম যে কি ব্যাপার, যেহেতু সাধারণত বিক্রমপুরের বাড়ি ঘেরা না, মানে আরেক বাড়ির লোক আরেক বাড়ির উঠান দিয়ে যেতে পারে, কেউ মাইন্ড করে না এটা। তো হুজুর চলে যাচ্ছে, তাহলে হয়তো ওই পাড়ার হুজুর নামাজ পড়তে যাচ্ছে। কিন্তু হুজুর বর্ষাকাল, হুজুরটা গেট পার হলো কিভাবে? আমার ওখানে কাঠবাগান আছে, গেটের কাঠবাগান, হুজুরটা পার হয়ে গেল কিভাবে? গেটের চাবি তো আমার কাছে, চাবি তো চাইলেও না। তারপরে আমি আবার আইনুল মামাকে বললাম, মামা হুজুর দেখে নামাজ পড়তে দেয়, তোমাকে না বলছি তুমি ঘর থেকে বেরোয় না, তোমার কি দরকার পরে বের হওয়ার, আমাকে বলবো মা। আর ওই গলা কাটা এটা কবে দেখলেন? হ্যাঁ, ওটা দেখছি আমি আমার বাড়ি বানার পরে। আচ্ছা। মিলাদ হয়ে গেল। একদিন বসে আছি বারান্দায়, তো দেখতেছি আমার আবার একটা খালাতো দেবর আছে, ও একটু মানে দুষ্ট টাইপের। ওকে আমি মানে মন্তব্য করি এখনো দুষ্ট টাইপের, মানুষকে বিরক্ত করতে পারলে খুব খুশি হয়। তো আমি বারান্দায় বসে আছি, রাত 12টা 12:30 হবে। এই আমার বাড়ির উঠানে একটা মোটা আম গাছ আছে, মোটা আম গাছটার মধ্যে হাঁটু দিয়ে, মানে ডালের মধ্যে হাঁটু দিয়ে হাত দুটো নিচ দিক করে ঝুলে আসছে। আমি এবার বলতেছি, দেখছো বাবা, এই শয়তানটা আসছে আবার আমাকে ভয় দেখাইতে, কাণ্ডটা দেখো, কাল সকালটা হোক, ওর গালে যদি একটা থাপ্পড় না দিচ্ছি, এ আবার পিছন থেকে আসে আমাকে এভাবে জড়ায় ধরে ঘরের ভিতর নিয়ে চলে গেছে। তখন আমি আবার আর কোন কথা বলে, তুমি এত কথা বলো কেন, যা দেখছো সকালবেলা আর বিচার করো, এই কথা বলে ধমক দিয়ে আমাকে শোয়ায় রাখলো। তার 2 দিন পর 3 দিনের দিনে রাতের বেলা আমি বাথরুমে যাও, মানে 2 রুমের মাঝখানে বাথরুমটা, আর এদিকে ডাইনিং স্পেসটা। তো ডাইনিং স্পেস থেকেও আপনি বাথরুমে যেতে পারবেন, 2 রুম থেকে বের হয়ে যেতে পারবেন। তো এখন আমি বাথরুমে বের হয়ে দেখি যে মানে মাথা আমার সিঁড়িটা বারান্দার পর, ডাইনিং স্পেসের পর বারান্দার পর সিঁড়ি, বাইরে বের হওয়া। তো সিঁড়ির নিচে মানে এমন ভাবে দাঁড়ায় আছে। আমি আবার বলতেছি, দেখছো বাবা, আজকে আবার ফাজিলটা আমাকে কিভাবে ভয় দেখাবে, আজকে কি জানি পড়ে আসছে। তো কিন্তু না, সেটা নড়তেছে না, চড়তেছে না, কোনোই নাই। সে বের হয়ে ওই কিছু নেই এই কথা বারবার করে বলে এসছে, আমাকে ভিতরে নিয়ে চলে গেল। কিন্তু এখন অব্দি আমি গ্রামে গেলে ওই জিনিসটাকে আমার চোখে পড়ে, এবং একটা ছোট বাচ্চা পানির উপর দিয়ে হেঁটে চলে যায়। আমার বাড়ির কাঠবাগানের ওই মাথায় একটা গর্ত আছে, মানে পুষ্কর, প্রতিবারই আপনি দেখা যায় ছোট বাচ্চা হেঁটে চলে যাচ্ছে। হ্যাঁ, রাত আপনি 12টা 12:30 পরে আমার বারান্দায় বসলে দেখবেন যে ওই যে গ্রামে কিছু দুষ্টু বাচ্চা আছে না, সাইকেলের টায়ার এভাবে চালাইতে চলে যায়, দেখবেন যে ওইভাবে মানে টায়ার চালাইতে চলে যাচ্ছে। এটা আসে উত্তর থেকে দক্ষিণে চলে যায়।
আচ্ছা, আমি একটু আবার একটু ওনার কাছে যাই এবং আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি তো ওই গ্রামে বড় হয়েছেন, বড় মানে কি আপনি একটা নির্দিষ্ট বয়সের পরে যদিও গিয়েছেন ওই গ্রামে, তারপরে আপনার কি মনে হয় যে এই জায়গাটা যে এরকম, এর পেছনে কারণ কি, মানে কোনো কারণ কি আছে এর পেছনে? এই পেছনে যে কারণটা মানে পরে আমরা শুনছি বিভিন্ন লোকের কাছ থেকে, যে ওই বাড়ি ছিল সারা বাড়ি, ফাঁকা বাড়ি ছিল। আচ্ছা, ওই দুটো বাড়ি ছিল পাশাপাশি, একটা ছিল ফাঁকা বাড়ি যেখানে আমরা প্রথম ঘর করলাম। তারপরে যে বাড়িটা ওটা আমরা কিনলাম, ওই বাড়িতে একটা পরিবার থাকতো, হিন্দু পরিবার, তার কোনো ছেলে মেয়ে ছিল না। আচ্ছা, আর এত ফাঁকা ছিল যে মানে অনেকে বলতো যে রাত্রে নাকি দেখতো যে উত্তর পশ্চিম কোণা থেকে কোন একটা লোক হাইটা দক্ষিণ পূর্ব কোণা দিকে চলে যেত। আচ্ছা, এবং সে যে হাঁটতো মনে হয় পা দিয়ে সে হাঁটে না, সেটা মানে মানে উড়ে উড়ে হাঁটতেছে, ওটা ভাব মানে তার মধ্যে ছিল আর কি, যারা দেখছে তাকে এইভাবে। আচ্ছা, তা আমার মা একদিন আমাকে বললেন যে এই বাড়িটা ভালো না, তোমার বাবাকে বলছি, এবং সে দমদমত পড়ছে, তোমাদের কোনো সমস্যা হবে না পুরান বাড়িতে, তোমাদের পুরান বাড়িতে কোনো সমস্যা হবে না, নতুন বাড়ির সম্বন্ধে এখন তো কিছু লোক ঘর তৈরি করা হয়নি, আর ওটা আমরা এখনো হাত দিইনি, তোমার বাবা কিছু বলে নাই। আচ্ছা, এই কথাটা উনি বললেন আমাকে। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদেরকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করেছেন আপনারা আমাদের এখানে এসে। আমরা যদি পরের সময় পাই তাহলে আপনাদের কাছে আবার ফিরে আসবো, তার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা অনেক কষ্টজন গেস্ট, তিনি আমাকে আরেকজন গেস্টের খোঁজ দিয়েছেন যিনি আসলেই অনেক স্পেশাল, এবং তিনি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। আমি শুরুতেই আপনাদের সবাইকে তার সাথে পরিচয় করে দিচ্ছি। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমি বিভোর বলছিলাম। জি, আমার আপনার পুরো নামটা একটু বলেন please। বিভোর বার্নার্ড রং। ওকে, সো আপনি এমনিতে বড় হয়েছেন কোন এলাকায়? আমার অ্যাকচুয়ালি বড় হওয়া সম্পূর্ণ এটা একটা গ্রাম, হালুয়াঘাট। কোথায় এটা একটু অনেকে হয়তো এটা ময়মনসিং ময়মনসিংহ, ডিস্ট্রিক্ট, হালুয়াঘাট থানা, লাস্ট বর্ডার থানা একেবারে, একদম, তার মানে দেশের শেষ প্রান্তে বলা যেতে দেশের পারে। শেষ প্রান্তে বলা যেতে পারে। ওকে, আপনি খ্রিস্টান ধর্ম অবলম্বী এবং আপনি আপনার যে ঘটনাটা বলবেন সেটা আপনাদের গ্রেভইয়ার্ড নিয়ে। রাইট। ওকে, আমরা শুনি ঘটনাটা। এটা হলো অ্যাকচুয়ালি এটা আমার গ্রামেরই ঘটে যাওয়া একটা সত্য মানে রিয়েল ঘটনা। বেশ সেটা আমরা অনেক ছোটকালীন সময়ে, যে অ্যাবাউট 10-12 বছর আগের হবে হয়তো। আচ্ছা, সেটা হলো আমাদের গ্রামে বেশ কয়েকটা আমাদের খ্রিস্টানদের কবরস্থান আছে, ফ্যামিলি কবরস্থান যেটা, সেখানে আমরা হলো আমাদের গ্রামের লাস্ট সীমানার দিকে, দেখুন পশ্চিম সাইডে, আমাদের পূর্ব সাইডে একটা কবরস্থান আছে, এর মাঝখানে আর একটা ছোট কবরস্থান আছে, দেন আমাদের ফ্যামিলি যে কবরস্থান সেটা আমাদের বাড়ির ঠিক একটু দূরে কাছেই। তো এটা হলো সেই একটা রাতের ঘটনা। সেটা হলো একদিন ওই যে সর্বপূবের যে গ্রামের ওখানে একটা কবরস্থান, সেখান থেকে হঠাৎ করে মানে কবরস্থান থেকে হাতের তালির আওয়াজের মতো হয়ে আসে অনেকগুলা। সো এরপরে যেটা ওইটার পাশেই যে জিনিসটা আরেকটা বাড়ি আছে, তার পিছনে একটা কবরস্থান, ওই বাড়িতে ওই যে হাতে তালি দেওয়া হয় সেই একটা গ্রুপ চারিদিকে ওই সেটা আমরা যেটা বলি উঠানের চারিদিকে ওরা ঘুরে। অ্যাকচুয়ালি এটা বলে নেওয়া ভালো যে আমাদের খ্রিস্টানদের মধ্যে আমরা কীর্তন যেটা বলি, আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে করে গ্রুপ করে আমরা ঘুরি, এটা আমাদের ক্রিসমাস টাইমগুলোতে। তো ঠিক সেইভাবে এটা ঘুরতে থাকে ওই বাড়িতে। বেশ কিছুক্ষণ ঘোরার পরে ওটা পিছনে একটা কবরস্থান আছে ওই বাড়ি। মানে ওই জিনিসটা কি, যেটা দেখেছিলেন, মানে যেটা ওটা বলছেন সেটা কিরকম দেখতে? জিনিসটা অ্যাকচুয়ালি এটা আমার বাবা দেখছে। আসলে অ্যাকচুয়ালি ওটা একটু বলে নেওয়া ভালো, আগে গ্রামে এরকম হতো যে হঠাৎ করে মানে অনেক আওয়াজ করে এসে হঠাৎ করে গ্রামে স্টপ হয়ে যেত সবকিছু, দেন ডাকাতি শুরু হতো। তো সেদিন বাবা সেরকম কিছু এক্সপেক্ট করতেছিল। সো ওই আওয়াজটা শোনার পরে বাবা জানালাটা অল্প করে খুলে পর্দাটা সরিয়ে খেয়াল করতেছিলেন যে জিনিসটা কি হচ্ছে। হঠাৎ করে উনি খেয়াল করলেন ওই যে একটা গ্রুপ যেটা আসতেছিল ঘুরে ঘুরে, সেটা আমাদের কবরস্থানের কাছে আসলো, যারা কীর্তন করতে করতে আসছিল। কীর্তন করতে করতে আসছিল। দেন আমাদের এখান থেকে কিছু যে জিনিসটা দেখতে হলো ঠিক একটা রাজহাঁসের মতো, বাট ওরা আওয়াজ করতেছিল
কিন্তু এটা হচ্ছিল হাতের তালির মতো, এবং আমাদের কবরস্থানগুলো থেকে বেশ কিছুগুলো বের হয়ে গেল রাজহাঁসের মতো কিছু। রাজহাঁসের মতো। তারা একসাথে গ্রুপ করে আবার আমাদের রাস্তা হয়ে দক্ষিণ পাশে আরেকটা কবরস্থান আছে সেদিকে চলে গেল। আচ্ছা। জিনিসটা এরকম। এবং মানে এটাতে মানে সবচেয়ে বেশি অস্বাভাবিক ব্যাপার যেটা, সেটা হচ্ছে কবরস্থানে তো এদের থাকার কোনো কারণ নাই, জি, একেবারেই কোনো কারণ নেই। একেবারে কোনো কারণ নেই। ওকে, আরো কিছু ঘটনা আপনি বলছিলেন আপনাদের ওই এলাকার। আরো কিছু ঘটনা বলতে সেটা হলো আপনি একটা বিশেষ একটা টাইপের একটা ভয়ের কিছু নাম বলছিলেন আপনি ওখানে, একটা আচ্ছা আপনি বলেন, আপনি বললে আপনি বুঝতে পারবেন, আপনি মনে হয় মনে করে দিতে পারছিলেন। জি 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 জি। আচ্ছা, নেক্সট ঘটনাটা আরেকটা, সেটা আমার বড় চাচার সাথে হওয়া, যেটা এটাও রিয়েল একটা ঘটনা। যে বড় চাচা, আমরা আমাদের ভাষায় বলি ফাজং। জি। যে বড় চাচা, এটা হলো আমাদের গ্রামগুলাতে আগে অনেক অনেক বছর আগে, উনি অনেক বয়স্ক। তো আগে ওনারা যখন ইয়াং ছিলেন তখন ওখানে আমরা বলি যেটা কাচারি ঘর, যেখানে ইয়াংরা থাকতো, যুবকরা। তো ওখানে আমার নর্মালি এগুলাতে একা একাই থাকতো, মাঝে মাঝে আড্ডা হতো ইয়াংদের। বাট নর্মালি যখন ফ্যামিলির মানুষ একা থাকতো তখন একাই থাকতো ওখানে আমার ফাজং। তো ওনার একটা অভ্যাস ছিল, যে জিনিসটা হলো উনি জাল বোনার অভ্যাস ছিল ওনার। উনি অনেক রাত পর্যন্ত জাল বুনতেন। তো প্রায় তিনি একটা জিনিস এক্সপিরিয়েন্স করতেন, যে জিনিসটা আমাদের ওই একটু ঘরের বর্ণনাটা দেওয়া উচিত। যে এখানে যে ঘরটা ছিল, ওইটা হলো ওই সনের ঘর, যেটা ছাউনিটা। এবং নর্মালি এই জিনিসটা, যে ওই ঘরে একটু আওয়াজ হলে এটা বড় রকম একটা আওয়াজ সৃষ্টি হয়। সো উনি প্রায় রিয়েলাইজ করতেন যে একটা বিড়াল সবসময় ওই সনের ঘরের উপর দিয়ে হাঁটাহাঁটি করতো। বাট অ্যাকচুয়ালি বিড়াল এমন ভাবে হাঁটে যে বিড়ালের হাঁটার কোনো আওয়াজই হয় না। বাট উনি এটা রিয়েলাইজ করতেন যখন ওই বিড়ালটা হাঁটতো আপনার ওই ঘরের উপর দিয়ে, ওটা একটা ঘ্যাস ঘ্যাস এরকম একটা আওয়াজ হতো, যেমন মনে হতো ভারী কিছু পাড়া দিচ্ছে। হ্যাঁ, বিড়ালটা হাঁটলে ভারী কিছু পাড়া দিচ্ছে ওখানে। উনি বেশ একবার নামলেন। ওদিন ছিল, যেদিনের ঘটনা সেদিন ছিল চাঁদনি রাত। উনি একবার নামলেন এবং উনি বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করলেন। ঘরটা ছিল পূর্ব পশ্চিম। ওদিন ছিল পুরা চাঁদনি রাত, স্পষ্টই দেখা যাচ্ছিল। ওই বিড়ালটা একবার, ঘরটা পূব পশ্চিম ছিল, একবার পূব থেকে পশ্চিমে, আবার পশ্চিম থেকে পূবে যাচ্ছিল। এরপর যখন আমার ওই বড় চাচা ফাজং, উনি যখন নামতেন, বিড়ালটা স্থির হয়ে পূর্ব দিকে তাকিয়ে থাকতো, মানে যেদিকে চাঁদ সেদিকে তাকিয়ে থাকতো। তারপর এভাবে কিছু সময় যাওয়ার পরে উনি অস্বস্তি ফিল করলেন। এরপরে উনি আমাদের বাড়িতে যেটা আমরা বলি হলা, গরু পিটানো যেটা, ওটা নিয়ে উনি বের হলেন। ওটা নিয়ে বের হওয়ার পরে ওই বিড়ালটা ঠিক উনি এভাবে আবার দেখলেন যে পূর্ব দিকে চেয়ে, উনি যখন বের হয়েছেন উনি ওইটা আবার স্থির হয়ে পূব দিকে চেয়ে আছে। উনি ওই লাঠিটা নিয়ে বিড়ালটাকে একেবারে ঢিল ছুঁড়ে দিলেন। ঢিল ছুঁড়ার পর যে জিনিসটা হলো, বিড়ালটা ধাপ করে নিচে পড়ে গেল। তারপর অনেক রাত হয়ে গেছে, তো উনিও ভাবলেন অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। উনি জাল বোনা বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে যেটা উনি শুনতে পাচ্ছেন, যে একটা বাইরে একটা ছাগলের আওয়াজ শুনতে পাচ্ছেন উনি, যে সামহাউ ছাগলটা হয়তো বা খোয়ার থেকে বের হয়ে এটা হয়তো বাইরে চলে আসছে, আওয়াজ করছে। এটাকে উনি ভাবলেন ঠিক আছে, বের হয়ে আসছে, আমি ওটা আবার খোয়ারে ঢুকিয়ে দেই। উনি এই ভেবে উনি বাইরে যখন দরজাটা খুললেন, দরজা খোলার সাথে সাথে উনি সেন্সলেস হয়ে পড়ে গেলেন। দেন উনাকে তুলে নিয়ে বিছানায় শোয়ানো হলো। শোয়ানোর পরে উনি যেটা স্বপ্নে উনি যেটা দেখলেন, যে জিনিসটা ওই যে বিড়ালটা, ওটা উনাকে স্বপ্নের মধ্যে বলল যে আমি একটুকের জন্য বেঁচে গেছি, বাট আমি তোমাকে ছাড়বো না। এই জিনিসটা বিড়ালটা আমার ওই বড় চাচাকে বললেন। এরপর থেকে যে ঘটনাগুলো হতো, যে প্রায় রাতেই ওই হয়তো আমরা এটাকে যেভাবে বলি, বা জিন বা মন্দ আত্মা, সেটা সবসময় তার কাছে আপনাদের ওখানে কি এটা কোনো নাম আছে এটা? আমরা নর্মালি ভূতি বলি, বা অ্যাকচুয়ালি আমাদের ভাষায় এটা মিমাং বলি। আমরা মিমাং বলেন? আচ্ছা, রাইট, আমাদের ভাষায় আমরা মিমাং বলি।
তো সেটা তার কাছে আসতো এবং এসে প্রায় বলতো যে আমার ক্ষতি করার তুমি চেষ্টা করছিলা, চলো আমরা দুজনে লড়াই করি, যে জিতবে সে তার দাস হয়ে থাকবে সারা জীবন। তো একদিন আমার ফাজং প্রায় এগুলা অ্যাভয়েড করতো, বাট একদিন এগুলা এভাবে হতে হতে একদিন চরম মাত্রা একটা পৌঁছালো। উনিও বললেন যাই হোক আমি তার সাথে আমি কুস্তিতে যাব। যাই হোক, এরপরে তাদের যেটা ছিল যে স্বপ্নে তাকে বলতো যদি আমি হারি আমি সারা জীবন তোমার দাস হয়ে থাকবো, আর যদি তুমি হারো আমি তোমাকে একেবারে শেষ করে ফেলবো। এই জিনিসটা একদিন রাত্রে এরকমই করলো, তারা দুজনে নড়লো এবং নড়ার পরে আমার যে ফাজং উনি এখনো জীবিত, উনি জিতলেন। উনি জিতার পরে এটা শুনতাম যে মাঝখানে যখন আমার ফাজং উনাকে ডাকতো ওই মন্দ আত্মাটাকে, ওটা আসতো। বাট একটা সময় পরে উনি যখন বয়স হয়ে গেল উনি তখন তাকে বললেন আমি তোমাকে মুক্তি দিলাম, আর ডিস্টার্ব করবো না। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তিনি আবার এসছেন একটা অর্গানাইজেশন থেকে যেখানে তিনি একটা আইটিতে কাজ করেন তিনি, এবং তার বাসায় কিছু অদ্ভুত দৃশ্য ধরা পড়ে তার ক্যামেরায়, যেটা তিনি খুব মানে আমাদের সাথে শেয়ার করতে চান, এবং সেটা আমি একটু শুনে ফেলি। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমার নাম সাদমান হক, আমি কদমতলা বাসাবো থেকে এসেছি। জি। তো আমরা বাসাবো কদমতলাতে প্রায় 1 বছর ধরে আছে, যে ম্যাচটাতে আমরা থাকি। এখানে টোটাল আমরা 12 জন মেম্বারের মতো থাকি। তো সেখানে প্রায় গত 2 মাস ধরে প্রবলেমটা দেখা যাচ্ছে, অলৌকিক ঘটনাটা। তো প্রথম ব্যাপারটা দেখা যায় হচ্ছে আমার ক্যামেরাতে, সিসি ক্যামেরা যেটা আছে, 2টা ক্যামেরা। তো আমি একদিন বাসার বাইরে থাকি, তো আমার কম্পিউটার হচ্ছে 24 আওয়ার্স অন থাকে, কারণ আমি ক্রেজি এসডি টরেন্ট বা বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করা লাগে, বা আমার অফিসিয়াল ফাইল যেগুলো ডকুমেন্টস যে কোনো সময় অ্যাক্সেস করা লাগতে পারে, যার কারণে আমার 24 আওয়ার্স পিসিটাই অন থাকে। তো প্রায় আমার 2 বছর হয়েছে পিসি যেটা কিনেছি অলওয়েজ অন থাকে, এটা কখনো অফ হয় না। তো সেদিন আমার ফাইল অ্যাক্সেস করার দরকার পড়ে, তো হঠাৎ করে আমি পিসিতে টিম ভিউয়ারে ঢুকি, টিম ভিউয়ার দিয়ে। তো তখন দেখতে পারি যে সিসি ক্যামেরাতে ঢুকে চেক করি যে বাসায় কেউ আছে বা কে কি করছে। তো বাসায় তখন কেউ নেই, ফুল লাইট অফ করা। তো তখন হঠাৎ করে দেখতে পারি যে একটা টিস্যু পেপার টাইপের সাদা একটা আলো রুমের মধ্যে ঘোরাঘুরি করছে, পুরো অন্ধকার। তো আমার ক্যামেরাটা আবার মোশন সেন্সর ক্যামেরা, যেটা বিভিন্ন জিনিস হঠাৎ করে সামনে দিয়ে গেলে ডিটেক্ট করতে পারে, অথবা এটা হচ্ছে আপনার লাইট অফ হয়ে গেলে বা অন্ধকার হয়ে গেলে অটোমেটিক এটা লাইট অ্যাক্টিভেট হয়ে যায়, মানে সন্ধ্যা হয়ে গেলে অটোমেটিক লাইটটা জ্বলে। তো তখন দেখলাম যে একটা লাইট ঘোরাঘুরি করছে, একটা আলো টাইপের। তো তখন চিন্তা করলাম যে কোনো চোর আসলো নাকি বাসায়, যেহেতু বাসায় কেউ নেই, একটা লাইট ঘোরাঘুরি করছে। তো তখন আমি চিন্তা করে যে কে থাকতে পারে। তো তখন আমাদের এক ম্যাচ মেম্বার হাসান ভাই, তাকে আর কি আমি কল দিই যে আপনি কি বাসায় এসেছেন। তো সে বলে যে না, আমি তো বাসায় এখনো আসিনি। তো এরপরে আমি চিন্তা করি যে তাহলে তো বাসায় এখনো কেউ নাই, তো কে হতে পারে। তো এরপরে আমি বাসায় হঠাৎ করে তখন দেখা যাচ্ছে যে কম্পিউটারটা অফ হয়ে গেল, শাটডাউন হয়ে গেছে, মানে আমার টিম ভিউয়ারটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো এরপরে আমি চিন্তা করি যে তাহলে বাসায় যাই, তাহলে হয়তো চোরই এসেছে, যেহেতু আমার কম্পিউটারটা শাটডাউন হয়ে গেছে, আমি অ্যাক্সেস করতে পারছি না। তো পরে বাসায় এসে দেখি যে কম্পিউটার ওকে, মানে অন হয়ে আছে। তো পরে যখন আমি ভিডিওটা চেক করলাম, দেখা যাচ্ছে যে ওই টিস্যু পেপার টাইপের একটা উড়ে যাচ্ছে। তো বাসায় সবাই ম্যাচ মেম্বার যখন আসছে, তো তখন সবাইকে দেখালাম ভিডিওটা। তো সবাই দেখে অনেক দুষ্টামি করলো যে হয়তো টিস্যু পেপারে উড়ে গিয়েছে বা এই টাইপের কিছু। তো আমরা তখন সেদিন মাথায় ওটা আর কি বেশি আনিনি। এরপরে দিন সেম ঘটনা আবার ঘটছে। তো আমি বাসায় যখন রাতে আসি তখন চেক করে দেখি যে সেম ভিডিও একটা, তখন আর কি জুম করে দেখলাম অনেকটা ভি শেপের মতো একটা আলো। আর আরেকটা ছবিতে দেখা যাচ্ছে ভিডিওতে, ওটা হচ্ছে একটা তরোয়ালের মতো, মানে চেন টাইপের একটা আছে, একটু বাঁকানো থাকে যেটা। তো ওই টাইপের একটা আলো জুম বা ওই এক্সাক্ট টাইমটাতে পজ করলে ভিডিও মানে ওই শেপটা বোঝা যায়। তো পরে ওটা নিয়ে আমরা অনেক গবেষণা করি যে নিজেরা কি হতে পারে বা কি। তো তখন সবাই চিন্তা করি যে অনেক গ্যাস টাইপের হতে পারে, যে কোনো আলো হয়তো বা বাইরে থেকে আলো আসছে কিনা। সবকিছু ভাবে আমরা চিন্তা করে দেখি যে না, বাইরে থেকে আলো আসার কোনো ওয়েই নাই, মানে আমাদের টোটাল পর্দা দিয়ে সবকটা জানলা আটকানো থাকে। তো পরবর্তীতে আমরা এই ব্যাপারটা নিয়ে ইমাম সাহেবের সাথে কথা বলি পাশের এক জায়গায়। তো এটার মেইন কথা বলার কারণটা হচ্ছে ভূত এফএম এর যে একটা ভিডিও বের করেছিল, ভূত এফএম এর ভূত স্টিম। তো ওই ভিডিওতে দেখা গিয়েছে যে একটা আলো একটা জানলার পিছন দিয়ে চলে যাচ্ছে।
তো ওই আলোটার মাথায় আমার যখন আসছে তখন চিন্তা করলাম হয়তো ভূতের এখানে সেখানে বলেছিল যে কোনো শেপ হয় না, ভূতটা যে মানুষ আকৃতিই হবে এরকম কোনো মানে নেই। তো তখন ওই ভিডিওটা মাথায় আসছে পরে আমি চিন্তা করলাম যে তাহলে আমরা যে আলোটা দেখছি এটাও তাহলে ওইরকম কিছু হতে পারে, যেহেতু ভূতের ভাবে দেখেছিলাম ভিডিওটাতে। তো তখন আমি চিন্তা করে যে আচ্ছা তাহলে ইমাম সাহেবের সাথে কথা বলি। তো তৌফিক ভাই আছে আমাদের মেসের একজন, তো তাকে পাঠাই। সে একটু মানে নামাজ কালাম বেশি পড়ে, তো তাকে ইমাম সাহেবের কাছে পাঠানো হয়। তো সে ইমাম সাহেবের সাথে কথা বললে সে ইমাম সাহেব একজন বুজুর্গ ব্যক্তির ঠিকানা দেয়। তো তার সাথে কথা বলার পর তাকে বাসায় নিয়ে আসা হয়। তো বাসায় আনার পর যখন চেক করা হয়, সে বাসায় কিছুক্ষণ থাকার পরে বলে যে হ্যাঁ আপনাদের বাসায় কিছু একটা আছে, যে জিনিসটা হচ্ছে একটু বয়স্ক, মানে জিন টাইপের কিছু আছে যার বয়সটা অনেক বেশি। তো সে আপনাদের কোনো ক্ষতি করবে না যদি না আপনার তার কোনো ক্ষতি করেন। তো সে বলে চলে যায়। তো পরে সেদিন রাতে আমরা চিন্তা করি যে আচ্ছা যেহেতু এর টাইপের একটা প্রবলেম হচ্ছে তা আমরা একটা মিলাদ দিই। সেদিন রাতে আমরা মিষ্টি তারপরে গোলাপ জল আগরবাতি এগুলা এনে সেদিন মিলাদের ব্যবস্থা করি। তো সেদিন মিলাদ দেওয়ার পরে রাত 12:30টার দিকে মিলাদ শেষ হওয়ার পর আমরা 3টা মিষ্টি বাহিরে একটা গাছ আছে গাব গাছ, সেই গাছটার উপরে প্যাকেট রেখে আসে মনির ভাইয়া আর একজন সাথে গিয়েছিল। তো গাছটার উপরে রেখে আসার পরে প্যাকেট সহ 3টা মিষ্টি রেখে আসে। তো সকাল 5:30-6টার দিকে যখন আবার চেক করতে মানে একটা উৎসাহ টাইপ মানে একটা টাইপের যা এক্সাইটেড আমরা সবাই ছিলাম, তো তারা চেক করতে যেয়ে দেখে যে মিষ্টির প্যাকেটটা আছে বাট মিষ্টিটা নেই। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে হয়তো কোনো মানুষও খেতে পারে বা পশু পাখি বা বিড়াল খেলো কিনা। মিষ্টির প্যাকেটটা এক্সাক্ট ওই জায়গাটাতে আছে, কিন্তু যে মিষ্টিগুলো ছিল সেই মিষ্টিগুলো আর কি প্যাকেটের মধ্যে নেই। তো পরবর্তীতে এই নিয়ে আমরা তো চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, যদি সেই মানে যার জন্য আমরা মিষ্টিটা দিচ্ছি সেই যদি খেয়ে থাকে দ্যাটস ওকে, তাহলে হয়তো সে আমাদের কোনো প্রবলেম করবে না। তো পরবর্তীতে আমরা একটু মানে করি যে না ঠিক আছে তাহলে ওকে। পরবর্তী দিন দেখা যাচ্ছে যে প্রবলেমটা আরো বেড়ে গেল। জি জি। আচ্ছা। তো একটা রুমে দেখা যাচ্ছে যেটা আগে কখনো হয়নি, একটা পচা গন্ধর মতো আসতেছে, যেমন ফ্রিজে পচা মাছ থাকলে যে টাইপের গন্ধ আসে, তো ওই টাইপের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে একটু আরো বেশি ভয় মানে ঢুকলো যে কি হলো, আমরা মিলাদ পড়লাম এরপরে ব্যাপারটা বেড়ে গেল। আর আরেকটা যেটা আর কি 2জন ছিল একটা রুমে, তারা আর কি ফার্স্টে বলে নাই, তারা আর কি একটু কনফিউজ ছিল যে আসলে কি এটা তারা ফিল করতেছে সত্যিকার বা তাদের মনের ভয়। তারা এরকম ফিল করছিল যে তাদের পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে রাতে শোয়ার পরে বা তাদের দিকে কেউ তাকিয়ে আছে, এরকম টাইপের একটা ফিল হচ্ছিল তাদের মধ্যে। তো তারা আর কি পরবর্তীতে আমাদের ঘটনাটা বলে যে এরকম আমাদের কাছে ফিল হচ্ছে। তো এরকম চলে যাওয়ার পরে আমি ভিডিওগুলো আমার কাছে সবই স্টোরেজ ছিল। তো দেখা যাচ্ছে যে এরকম বিভিন্ন দিন ঘটছে। তো পরবর্তীতে আমরা এই জিনিসটা অনেকদিন পরে মানে করছি না, ঠিক আছে যেরকম চলতেছে চলতে থাকো, আমাদের যেহেতু সমস্যা করছে না। থামলো কিভাবে এটা এখনো চলতেছে, বাট মাঝখানে একদিন আমি টেস্ট করেছিলাম, আমার কম্পিউটারে ইয়াসিন সূরা ছেড়ে রেখে গিয়েছিলাম। আর আমি নিজেও প্রতিদিন বাইরে যাওয়ার সময় এখন মাঝে মাঝে দিয়ে যাই, বাট এখন দেখা যাচ্ছে ইয়াসিন সূরা প্রথম দিন কাজ করেছে, সেদিন আর কি কোনো আলো ডিটেক্ট করতে পারে না আমার ক্যামেরা। আপনার এখনো তার মানে সমস্যার মধ্যে আছেন। আপনার নামটা আপনি আরেকবার জানাবেন সবাইকে। আমার নাম হচ্ছে সাদমান হক। সাদমান হক, আপনি এই নামে কিন্তু ইউটিউবে বা কোথাও কিন্তু আপনি এটা আপ করে দিতে পারেন। আপনি আমাকে মেইল দিয়েছিলেন আমি শোনাতে আগ্রহী কিনা। এরপরে সবচেয়ে বড় যে ঘটনা ঘটে, আমি কম্পিউটার কিন্তু আমি বলেছি অলওয়েজ অন থাকে আমার টোটাল 4 টেরাবাইট এইচডিডি লাগানো আছে আমার কম্পিউটারে। তো সেখানে আমার যখন আমি মেইল পেয়েছি আপনাদের কাছ থেকে, তো তখন আমি এগুলো কম্পিউটার থেকে পেন ড্রাইভে কপি করব। যখন পেন ড্রাইভ লাগিয়েছি আমার টোটাল আর কি 4 টেরাবাইট হার্ড ডিস্ক সব কয়টাই ক্র্যাশ হয়ে গেছে। তো আমি মানে পুরাই হয়ে গেছে যে আসলে এই ব্যাপারটা কি হলো। ভিডিও নাই তার মানে? হ্যাঁ আছে, এখনো আছে। আমি সেটাই বলছি। না আমি সেটাই বলছি, যেটা আছে সেটা আপনি কিন্তু আপ করে দিতে পারেন, যেটা সবাই দেখতে পায়। হ্যাঁ সেটা আমার আপ করা আছে, মানে আমার সিসিটিভি ক্যামেরাটাতে সিস্টেম করা ছিল। পরবর্তীতে আমি কনফিউজ হয়ে যে ভিডিও তাহলে তো সবই চলে গেল। কিন্তু যখন আমি কম্পিউটারে আবার নতুন হার্ড ডিস্ক কিনে ইনস্টল করি, তখন আর কি গুগল ড্রাইভ একটা সফটওয়্যার আছে, ওইটাতে আমার অটোমেটিক আপ করা ছিল ভিডিওগুলো, যার কারণে আর কি স্টোরেজে রয়ে গিয়েছে। হ্যাঁ এখন মানে আপনি যখন এই অবস্থায় এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আপনি যখন ওই অবস্থায় এসেছিলেন তখন সবাই হ্যাঁ হ্যাঁ তাহলে তো এরকমই হয়, এই সমস্ত ঘটনা এরকম ঘটে, তারপরে এক সময় হার্ড ডিস্ক ক্র্যাশ করে এবং তারপরে এই ঘটনাগুলো পাওয়া যায় না। হ্যাঁ এটাই তো একটা খুব চমৎকার। অনেকেই থাকতেই পারেন এরকম যে জাস্ট বসেই আছেন এই জিনিসটার সময়, এই তো পাইছি, এই তো হ্যাঁ এতক্ষণ ধরে এটা ভাবছিলাম না। আপনার কাছে ভিডিওগুলো আছে শুনে খুব ভালো লাগলো। আপনার নাম দিয়েই আপনি ইউটিউবে আপ করেন এবং আমাদেরকে জানিয়ে দেন, আমরা এখানে
এখান থেকে সবাইকে জানিয়ে দেবো, যাতে সবাই ভিডিওগুলো দেখতে পারে অ্যাটলিস্ট এবং দেখে বুঝতে পারে যে কি হয়েছে। এনিওয়েজ, আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি প্রথম ঘটনার অনেক প্রশংসা এসছে, এবং প্রথম ঘটনা যিনি বলেছিলেন তার কাছে আমরা আবার চলে যাচ্ছি। সেকেন্ড আর একটা ঘটনা তিনি উপহার দেবেন আপনাদেরকে, যেহেতু এত প্রশংসা করছেন আপনারা প্রথম ঘটনাটা, বুঝতেই পারছি অনেক 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 ভালো লেগেছে। সো সেকেন্ড ঘটনা, যেটা তার বাসার ঘটনা এবং বাসাতেই ঘটেছে, সেই ঘটনাটা আমরা শুনে আসি। ওকে, আপনার নামটা প্লিজ আরেকবার বলবেন। হ্যালো লিসেনার, আমি সাকওয়াত হোসেন বাবন, এসেছি আরসিন গেট থেকে। তো ধন্যবাদ রাসেল ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। না, আমি সুযোগ দিইনি, আপনার অনেক ডিমান্ড, এই জন্য আপনাকে সেকেন্ড টাইম আবার আমরা মাইকের সামনে নিয়ে আসলাম। থ্যাংক ইউ লিসেনার। তো আমি যে ঘটনাটা এখন বলছি সেটা হচ্ছে আমার বাসায়, আমি যে বাসাটায় থাকি এখন, সেটার 5 তলার একটা ঘটনা। ওই বাসায় আমাদের এক ভাবি থাকেন, মানে উনি ওই বাড়িতে দীর্ঘদিন যাবত আছেন। আমি 3 তলায় থাকি, ওনারা থাকেন 5 তলায়। তো যাই হোক, একই বাসায় থাকার দরুন ওনার সাথে আমাদের একটা ভালো রিলেশন, আর আমরা বাড়িওয়ালা হিসেবে আছি যেহেতু। তো উনি ভূত এফএম আমি আসি এটা শোনার পর উনি আমার বাসায় আসছেন কিছুদিন আগে। এসে বললেন, উনি আমার ওয়াইফকে বললেন যে মিতা, আমার কিছু ঘটনা আছে, আমি একটু বাবুর সাথে বলতে চাই, তুমি একটু ওকে বলো। তো আমি ভূত এফএম এ আসার জন্য তো বিভিন্ন ঘটনা খুঁজতে থাকি বা নিজের ঘটনাগুলোকেই করতে থাকি। তো আমি গত কয়েকদিন আগে ওনাকে ডাকছি যে ভাবিকে একটু আসতে বলো। তো ভাবি এসে যা বললেন সেটা শুনে আমার আর কি, মানে আমি কি বলবো, যে ভাবির ঘটনাটা বলতে গেলে যে এই সময় এই ধরনের ঘটনা আসলে গল্প উপন্যাস ছাড়া শোনা যাবে যায় না, মানে শুনতে পাওয়া যায় না বা পড়তে পাওয়া যায় না। ভাবি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছেন। উনি প্রায়ই অনুভব করেন যে ওনার ফ্ল্যাটে কেউ আছেন, হ্যাঁ, এবং বিভিন্ন দিক থেকে উকি ঝুঁকি দিয়ে ওনাকে দেখতে থাকে। এবং দেখা যায় যে দুপুরবেলা উনি যখন বাসার কাজ করতে থাকেন, হাজবেন্ড কাজে চলে গেছে, ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে, উনি রান্নাঘরে কিছু একটা করছেন, তো ড্রয়িং রুম থেকে কেউ একজন ওনার দিয়ে তাকায় আছে, বা ডাইনিং স্পেস থেকে কেউ একজন তাকায় ওনাকে উকি দিয়ে দেখতেছে। উনি কিন্তু বুঝতেছেন যে দেখতেছে, উনি রান্না বাড়া রেখে উনি আসতেছেন, দেখতেছেন যে কেউ আছে কিনা, পুরো বাড়ি তন্ন তন্ন করে উনি খুঁজতেছেন, কাউকে দেখতে পাচ্ছেন না। কিন্তু উনি সবসময় বুঝতে পারতেছেন উনি এখানে এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছেন, ওনাকে ফলো করে করে কেউ একজন হাঁটতেছে বাসার মধ্যে, বা বিভিন্ন ঘর থেকে ওনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে মানে উকি দিয়ে দেখতেছে। তো এই ধরনের জিনিস যেহেতু কন্টিনিউ হচ্ছে, উনি একদম মানসিক অশান্তির মধ্যে পড়ে গেছেন। তো ওনার ভাই আসছেন কিছুদিন আগে ওনার বাসায়, তো ওই ভদ্রলোক দেশের বাইরে থাকে। তো ওনার ভাইয়ের সাথে উনি একদিন বিকালে বসে বসে ভাইকে বলতেছিলেন যে দেখ, আমি তো আসলে এই ধরনের সমস্যার মধ্যে আছি। যখনই এই ধরনের কথাটা বলছে, ঠিক সেই মুহূর্তে একটা বড় রকমের বিড়াল কোত্থেকে আসছে কেউ জানে না, দেখা গেল যে খাটের পিছন থেকে বের হয়ে লাফ দিয়ে একদম ওনার আলমারির উপরে উঠে গেছে বিড়ালটা। তো বিড়ালটা আলমারির উপরে উঠে, আলমারির উপরে বিভিন্ন সুটকেস বা ব্রিফকেস উনি সাজায় সাজায় রাখে যেভাবে ফ্যামিলিতে, তো ওইটার পিছনে ঢুকে গেছে। তো উনি এবং ওনার ভাই দুজনই একদম অবাক হয়ে গেছে যে একটা বিড়াল 5 তলার উপরে কোত্থেকে আসলো বা ওনার ফ্ল্যাটে কিভাবে ঢুকলো, যেটা একটা অসম্ভব ব্যাপার। তো ওনারা দুইজনই একজন ভাই বোন দুজনের দিকে তাকায় আছেন এবং উপরের দিকে তাকায় দেখতেছে কি বিড়ালটা ওই পিছনে যায় কচর মচর একটা শব্দ করতেছে। দুইজনে ঘর থেকে বের হয়ে গেছেন দৌড়ায়া। তারপরে আবার একটু পরে সাহস টাহস করে ওনারা আইসে যখন ওই ব্রিফকেস গুলো নামায় দেখলেন যে ওখানে কিছু নাই। ওনার ভাই আর এই ঘটনার পরে বললো যে তোর এখানে কোনো মারাত্মক সমস্যা আছে, তুই বাসাটা ছেড়ে দে। তো ওই ভাই চলে গেছেন বের হয়ে, উনি আর ওই বাসায় আসেনি না, এবং ওনাকে ফোন করলে উনি বলে যে না, তোর বাসায় যাবো না, তুই আমার এখানে চলে আয়। তো এরকম ঘটনা। আরেকটা যেটা ব্যাপার আছে, ভাবি আমাকে যেটা বললেন যে দেখো, আমি তো দুপুরের পরে ঘুমাইতে পারি না, হ্যাঁ, সারাদিন এত পরিশ্রম করে আমি যখন দুপুরের পরে একটু শুই, হ্যাঁ, ঠিক মাগরিবের আগে কেউ একজন এসে আমার মাথার এমন ভাবে স্পর্শ করে, আমি লাফ দিয়ে উঠে যাই, আমি আর শুয়ে থাকতেই পারি না। আমি এই ভয়ে এখন এই ব্যাপারটা এরকম পর্যায়ে চলে গেছে যে আমার চোখটা যদি একটু কেউ লাগে আসে, পুরো বাড়িতে কেউ নাই, ঠিক ওই সময় আমার মাথার উপরে কেউ এরকম ভাবে টাচ করে যে আমাকে মনে হচ্ছে যে আমার পাশে কেউ একজন দাঁড়ায় আছে, কেউ একজন আমার মাথার পাশ দিয়ে গেল। তো কয়েকদিন আগে আরেকটা ঘটনা হচ্ছে যে উনি রাতে বেলা ওনার মেয়ে খাবার দাবার শেষ করে শুয়ে গেছে, উনি খাবারগুলো গুছায় রাখার জন্য আপনার ফ্রিজে খাবারগুলো ঢুকাচ্ছিলেন। ঠিক হঠাৎ করে উনি তাকায় দেখলেন ডাইনিং স্পেসে একটা পাতলা কাপড়, মানে একদম সাদা ধবধবে একটা পাতলা কাপড়, মসৃণ কাপড়, যে কাপড়টার ভিতর দিয়ে পিছনের অংশটাও দেখা যায়, উঠতেছে। ফ্যানের বাতাস নাই, কিচ্ছু নাই, পুরো ইয়াটা করে বিশাল বড় একটা পর্দা উঠতেছে। উনি দেখে ওইখানে একদম
স্থির হয়ে গেছেন, ভয়ে অস্থির হয়ে ওখানে দাঁড়ায় আছেন কি করবে, তারপর তাড়াতাড়ি উনি ওনার মেয়েদের ঘরে ঢুকে গেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে ওনার ফ্ল্যাটে যেটা শুনে আমিও চমকে উঠছি, সেটা হচ্ছে ভর দুপুর বেলা, একদম দুপুর বেলা দেখা গেল যে অদ্ভুত রকমের আতরের গন্ধে ওনার ফ্ল্যাটটা ভরে যায়। হ্যাঁ, আশেপাশে আমাদের বাসায় এরকমও কেউ নাই যে আতর জ্বালাবে বা পোড়াবে, বা ওই যে কেউ অন্য রকমের অনেক কিছু করে না যে নিজের বাড়িতে আগরবাতি মোমবাতি জ্বালায়, এরকম না। তো ও দেখা যায় আগরবাতি মোমবাতি জ্বালালে যে আসলে মরা মানুষের বাড়িতে যে জিনিসটা হয়, যে একজন মানুষ মারা গেলে যে আগরবাতি কর্পূর, হ্যাঁ হ্যাঁ এগুলো জ্বালায়, তো ওই গন্ধটা কিন্তু সহ্য করা যায় না, ঠিক না? আপনারা খেয়াল করে দেখবেন যে গন্ধটা কিন্তু মাথা ধরে যায় অনেকক্ষণ সময়। তো ভাবি বলতেছে যে আমি একা থাকলে একটা ব্যাপার ছিল, আমার সাথে আমার মেয়ে তিশা, আমার ছেলে সাগর, ওরা আছে, হ্যাঁ সৈকত, যে ওরা আছে, ওদের সামনেই তো দেখতেছি যে গন্ধতে পুরো আস্তে আস্তে গন্ধটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে পুরো ফ্ল্যাটটার মধ্যে ছড়ায় যায় গন্ধটা, এবং আমাদের 3 জন অসুস্থ হয়ে যাই, যে মনে হয় যে দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে যেতে পারলে আমি এটার হাত থেকে বাঁচবো। তো ভাবিকে আমি জিজ্ঞেস করলাম যে ভাবি আপনি কি দোয়া দুরুদ পড়েন না? দোয়া দুরুদ পড়ে তো এগুলো বুকে ফুলতে হয়, যে দেখো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি প্রতিদিন, এরকম কোনো দোয়া নাই যে আমি পড়ি না, কিন্তু আমি এই জিনিসটার হাত থেকে বাঁচতে পারতেছি না, আমি বুঝতেও পারতেছি না যে জিনিসটা কি বা কি। আমি একটা মিলাদ দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আমি বললাম যে আমাদের পাশে যে হুজুর আছেন, হুজুর অনেক দোয়া কালাম জানেন এবং উনি একজন আলেম ব্যক্তি, আপনি ওনাকে ডাক দিয়ে একটা ব্যবস্থা নেন। তো এই হলো ঘটনা। তো আমি ভাবির সাথে আরো যে ব্যাপারটা দেখলাম, উনি আসলে মানসিকভাবে খুব অস্বস্তির মধ্যে আছেন, এবং উনি এত সিক হয়ে যাচ্ছেন। উনি যেটা করেন যে কিছুদিন আগে ওনার বাবা মারা গেছেন, উনি এখন বাসায় থাকতে পারেন না, দেখা গেল ছেলে মেয়েকে খাবার দিয়ে জুয়াইন কবরস্থানে চলে যান। হ্যাঁ, তো আমি বুঝতে পারছি যে উনি একজন সাইকোলজির ছাত্রী ছিলেন। তো ভাবি আসলে মানসিকভাবে খুব বিধ্বস্ত হয়ে গেছে, এবং এই জিনিসটা তো শুধুমাত্র ওনার না, ওনার বাসার অন্যরা সবাই ফিল করতে পারে, যে প্রত্যেকে ফিল করছে, একা উনি ফিল করছেন এরকম কি, নাকি সবাই ফিল করে? সবাই ফিল করছে, ওই বাসার সবাই। যেমন সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে জিনিসটা, সেটা হচ্ছে যে কেউ একজন লক্ষ্য করছে, এই ব্যাপারটা কিন্তু বোঝা যায়। মানে আমার পেছনে কেউ একজন থাকে, আমরা কিন্তু মাঝে মাঝে এরকম বুঝতে পারি, ফিল করে, এবং ধাপ করে ঘুরে তাকিয়ে দেখেছে কেউ আছে কিনা। এটা কিন্তু খুব খুব ভয়ঙ্কর ব্যাপার, যে আমার সাথে যদি কেউ থাকে, এটা আমি অবশ্যই বুঝতে পারবো। এবং উনি নিশ্চিত যেভাবে বলতেছেন যে বাবু বাসার মধ্যে কেউ একজন আছে, এবং সে আমাকে দেখতে থাকে বিভিন্ন অ্যাঙ্গেলে। আমি যদি মনে করো ড্রয়িং রুমে আছি, সে আমাকে কিচেন থেকে দেখতে থাকে উকি দিয়ে, অথবা আমি কিচেনে কোনো কাজ করতেছি, সে ঠিক ডাইনিং স্পেস থেকে উকি দিয়ে দেয়ালের পাশ থেকে আমাকে ঠিক দেখতে থাকে। এখন ভয়ে আমার অবস্থা এরকম হচ্ছে যে আমি ঘরে মেন গেটটা তালা দিয়ে লাগাই না, সিটকানিটা খুব আস্তে করে অর্ধেক লাগায় রাখি, যেন কিছু একটা হইলেই আমি দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে যেতে পারি এবং চিৎকার দিয়ে সবাইকে ডাকতে পারি। তো আসলে এটার কোনো ব্যাখ্যা নাই। তো আমি যে বলছিলাম যে আমি কিছু ব্ল্যাক আউট করতাম বা কিছু জিনিস নিয়ে নাড়াচাড়া করতাম, তো আমি যেই জিনিসগুলো অনুভব করি, আমি কিন্তু কিছু কিছু জিনিস বুঝতে পারি। হ্যাঁ, যেমন গত শুক্রবার ফ্রাইডে নাইট ছিল, তো রাতে আমি 3টা পর্যন্ত কম্পিউটারে কাজ করতেছি, আমার ছেলে ঘুমাচ্ছে, আমি যে কাজ করতে, হঠাৎ করে আমার মনে হলো যে পিছন দিয়ে কেউ একজন হাঁটতেছে। আমি আমার পুরো বাড়িতেই কিন্তু আয়াতুল কুরসি আমি পুরো ফ্রেমে করে দেয়ালেই করে রাখছি, এবং দোয়া দুরুদ পড়ে আমি ফু দিয়ে প্রতিদিন রাতে ঘুমাই। ওই সেই ছোটবেলার ঘটনার পর থেকে নিজেকে সেভ রাখার জন্য আমার ঘরে গেলে আসল ভাই আপনাকে আমন্ত্রণ রইল, ওইখানে গেলে দেখবেন যে আমার প্রতিটা দেয়ালে, আমার ড্রয়িং রুম, বেডরুম, ডাইনিং স্পেস, সব জায়গাতেই আমি কিন্তু আয়াতুল কুরসি বড় করে টানায় রেখে দিচ্ছি নিজের সিকিউরিটির জন্য। তো ভাবিকেও বললাম যে ভাবি আপনি এরকম কিছু ব্যবস্থা নেন, হ্যাঁ আয়াতুল কুরসি করেন। ভাবি বললো যে হ্যাঁ এটা নিব, উনি আমার সাথে, আমি অনেক কিছুই অ্যাডভাইস করলাম। আর আরেকটা জিনিস ব্যাপার হচ্ছে যে ভাবি কিন্তু যে ধূপ ধূপ শব্দ, উনি মনে করেন যে কিচেন থেকে আছে, কিচেনে বসে কাজ করতেছে, হঠাৎ করে ওনার ডাইনিং এ ধূপ 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 করে কেউ হেঁটে যাচ্ছে, মানে শব্দ করতেছে, কোনো একটা বাচ্চা বা কেউ একটা পায়ে কুইক দৌড়াইলে যেটা হয়, ধূপ 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 করে। উনি মনে করলেন যে ওনার ড্রয়িং রুমে কেউ আছে, ঢুকে গেছে, উনি যাচ্ছেন। এখন উনি বলতেছেন যে দেখো আমি 1 বার না 2 বার না 10 বার 15 বার 20 বার পর্যন্ত উঠে যাচ্ছি কাছ থেকে, এরকম একটা। তো এই ঘটনাটা কালকে আমার সাথে যেটা হলো, যে আমি কিন্তু কম্পিউটারে ওই যে মামেটের উপর একটা করতেছিলাম, ওটা দেখতেছিলাম, যে বিভিন্ন ইউটিউবে ঢুকে ঢুকে ক্লিপগুলো দেখতেছিলাম। তো কালকে আমি ঠিক রাতে 3টার সময় হঠাৎ করে আমার পিছনে কিছু শব্দ শুনলাম, মনে হলো খেট করে একটা কেউ আলমারিটা খুলে গেল, একটা শব্দ হলো, তালাটা খুললে যেরকম শব্দ হয়, আমার শোকেসে খুলে গেল, খেট করে শব্দ হলো। আমার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে গেছে, আমি পিছনে তাকালাম। তারপর এই শব্দটা বললাম যে খেট 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 দুপ 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 করে একটা কিছু দৌড়ায় আমার কিচেনে দিয়ে চলে গেল। সাথে সাথেই আমি কম্পিউটার করে আমি বুঝলাম যে সামথিং ইজ রং, আসলেই কিছু রং ছিল।
তো আমি কম্পিউটার বন্ধ করে আমি আমার রুমে চলে আসলাম এবং সারা রাত আমি কাল কিন্তু লাইট জ্বালায় শুয়েছি। তো এই জিনিসটা আমি বলি যে আমার কিন্তু সবচেয়ে একটা বড় ব্যাপার হলো আমার ঘরের লাইট 24 আওয়ার্সই চলে। রাত্রেবেলা আমি কখনো লাইট নিভায় ঘুমাই না আর কি, ওই যে সেই ছোটবেলার অভিজ্ঞতা এবং এখন সেটা মেনটেন করি। আর সবচেয়ে ব্যাপার হলো ভাবির ফ্ল্যাটে আমি যে বুঝলাম যে সেখানে আসলে কিছু একটা আছে। ওকে, সো আমি একদম নিশ্চিত যে আপনারা যারা শুনেন এতক্ষণ ধরে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে মাঝে মাঝে আপনাদের সাথে হয়তো কখনো কখনো, আমার সাথে হয়েছে, আপনাদের সাথে হয়তো কখনো কখনো এরকম হয়েছে যে আপনি খুব নিশ্চিন্ত মনে কোনো একটা জায়গায় হেঁটে যাচ্ছেন বা নিশ্চিন্ত মনে আপনি আপনার ঘরে টিভি দেখছেন, হঠাৎ করে মনে হলো যে জানালার পাশ দিয়ে কেউ একজন হেঁটে গেল। আপনি সিঁড়ি দিয়ে উঠছেন, হঠাৎ করে মনে হলো যে কেউ মনে হয় একটা যে কোনো একটা ফ্লোরে এসে আপনার হঠাৎ করে মনে হবে কেউ মনে হয় দাঁড়িয়েছিল, আপনাকে দেখে জাস্ট সরে গেল। আপনার হঠাৎ করে হ্যালো রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি সাভার থেকে শরীফ আহমেদ অপূর্ব বলতেছি। আমার সাথে অনেকদিন যাবৎ অনেকগুলো ছোট ছোট ঘটনা ঘটছে, যার কোনো ব্যাখ্যা আমি কারো কাছে যখনই কাহিনীগুলো বলি আসলে কোনো ব্যাখ্যায় আমি পাইনি। ভূত এফএম হয়তোবা 2011 থেকে শুরু হয়েছে, বাট আমার এই কাহিনীগুলো আসলে নিজের সাথেই ঘটা। সেগুলো শুরু হয়েছে 2009 বা 2008 এরকম, তার আগে থেকে। ফার্স্টে স্টার্ট করি, আমি যখন 2009 ইন্টার পরীক্ষার জন্য প্রাইভেট পড়তাম সাভারে বিপিটিসিতে। আর আমার বাসা হচ্ছে সাভারে মিলিটারি ফার্মের ভেতরে। তো আমি যখন প্রাইভেট পড়তে যেতাম, প্রাইভেট পড়ে একদিন আসছিলাম বিপিটিসি থেকে মিলিটারি ফার্ম হয়ে মেন রোড দিয়ে আসছিলাম। তো হঠাৎ করে দেখতে পাই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট? তো কাছে যেতেই দেখতে পাই যে তার ছোট ছেলে ট্রাকের উপরে, ছেলেটা বসা ছিল মালামালের উপরে, ওইখান থেকে কোনোভাবে হয়তো ব্রেক করার কারণে ছেলেটা পরে ডেড হয়ে যায়। যেখানে ডেট হয় ঠিক ওইখানটা রক্ত টক্ত অনেক কিছু, মানে অনেক খারাপ অবস্থা ছিল। আমি ওই অবস্থা দেখতে পাই, তো দেখে আমি তো চলে আসছি, সেটা স্বাভাবিক, ভুলে গেছি। তার ঠিক কিছুদিন পরে আমি বিপিডিসি দিয়ে সন্ধ্যার পরে আসছিলাম। সন্ধ্যার পরে বিপিডিসি থেকে আপনার মিলিটারি ফার্মে আসতে 1 মিনিটের মতো লাগে। তো বিপিডিসি তে একটা ওভারব্রিজ আছে, তো এখানে বাস স্ট্যান্ড আছে, ওইখানে নেমে আমি আসছিলাম। তো আসার সময় দেখতে পাই, যখন আমি আপনার বিপিডিসি আর মিলিটারি ফার্মের মাঝামাঝি একটা জায়গা আছে যেখানে একটা ছোট কালভার্ট আছে, তো ওইখানটায় যেখানে ওই ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওইখানটা আসার পরে আমি দেখতে পাই যে আমার ঠিক 1 হাত সামনে বিরাট বড় এক সাপ। তো সাপটা দেখে আমি একদম স্টপ হয়ে গেছি। মানে সাপটা দেখছি কিভাবে, প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে পিছন দিক থেকে একটা ট্রাক আসতেছিল, তো ট্রাকের লাইটের আলোতে আমি দেখতে পাই আমার সামনে একটা লম্বা সাপ, সেটা রোডের এপার থেকে ওই পার চলে যাচ্ছে। আশ্চর্য বিষয় এটা যে আমি সামনে দাঁড়িয়ে আছি, আমার সামনেই সাপটা 1 হাত সামনে। তো আমি দেখতেছি সাপটা আস্তে আস্তে যাচ্ছে এবং সাপটা যাচ্ছে, রোড পার হচ্ছে, আর রোডের এই পার থেকে ওই পারে গাড়ি আসতেছে দেখতেছে। বাট সাপটা আসলে দেখলাম এই পার থেকে ওই পারে চলে গেল, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কিছু হয় নাই। যাই হোক, এটা হইতেই পারে। পরে আমি চলে গেলাম বাসায়। তার ঠিক কিছুদিন পরে তখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি উত্তরায়। তো ইউনিভার্সিটিতে সকালে যেতাম, আস্তে আস্তে মাঝে মাঝে রাত হতো। তো আমি যখন একদিন আসছিলাম সন্ধ্যা 4:30-7টার দিকে, তো বিপিডিসিতে নেমে যখন যাই, তখন ওই ছেলেটা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক আমার প্রত্যেকটা কাহিনী ওই একই স্থানে, একই জায়গায়, ঠিক আছে। তো আমি যখন আসছিলাম তখন আমি ওইখানটা আসার পরে হঠাৎ করে আমি একদম তাকে আপনার পড়ে যাই, ঠিক আছে। পড়ার পরে আমি বুঝতে পারতেছিলাম না যে প্রবলেমটা কি, আমি পড়ে গেলাম কেন। আমার কানে হেডফোন ছিল, গান শুনতে শুনতে আসতেছিলাম, তো দেখলাম যে আমি পড়ে গেছি। কিভাবে পড়লাম? দেখলাম যে আমার 2 পায়ের জুতোর মধ্যে দিয়ে একটা বড় একটা লাঠি ঢুকে গেছে। এই পা হয়ে ঢুকছে আর ওই পা দিয়ে বের হয়ে গেছে। আমি মানে বসে বসে ভাবতেছিলাম, মানে এটা কিভাবে সম্ভব, এই পাশ দিয়ে ঢুকা ওই পাশ দিয়ে বেরিয়ে গেছে, যার কারণে একটা লাঠির জন্য আমি মানে পড়ে গেছি। পরে লাঠিটা হাত দিয়ে একদম টাইনা বের করে ফালাই দিয়ে আমি চলে আসলাম। তো একটু মনে একটু ভয় ছিল ওইখানটা, যেহেতু অ্যাক্সিডেন্ট দেখছিলাম। তার ঠিক কিছুদিন পরে আমি আবারও এরকম একদিন 9টা-9:30 দিকে আমি আসতেছিলাম। ঠিক যখন ওই জায়গাটাতে যখন আসি, তখন আমার ভিতরে এমনি একটু ভয় কাজ করতেছিল। কানে হেডফোন, আমি গান শুনতেছি, ভয় কাজ করলো, সমস্যা কি, বেশিক্ষণ লাগবে না, আমি 8টাতে চলে আসবো। তো গাড়ি ঘোড়া চলতেছে একটা দুটো করে।
তো আমি যখন ওই অ্যাক্সিডেন্টের ওই জায়গাটাতে যখন আবার আসি, তখন আমি দেখতে পাই যে ঠিক ওইখানটায় আসার পরে আমি দেখতে পাই যে একটা গাড়ির পিছনে এত মানে গাড়িটা ওইখানে এসে জোরে হার্ট ব্রেক করাতে একদম গাড়ির পিছনে আগুন ধরে যায়। ওটা ওই যেখানে মানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওই পিচ্চিটার ওইখানটাই একদম অ্যাকচুয়ালি এইদিকেও না ওইদিকেও না। আবার এই দুইটা কাহিনী বললাম না, সাপ দেখলাম আর এই আমার পায়ে উষ্টাকে যে পড়ে যাই, এই দুইটা কাহিনী যেখানে ঘটছিল ঠিক ওইখানটায় একটা গাড়ির পিছনে আগুন ধরে যায়। এটা আমার সামনে আগুন ধরে যায় এবং যখন ওই জায়গাটা পার হয়ে যায় হয়তো বা 3-4 সেকেন্ড আগুনটা থাকে, তারপরে আগুনটা নিভে যায়। তা আমি হঠাৎ করে মানে বুকের ভিতরে ধপ করে উঠলো, কি হলো আগুন ধরে গেল, অথচ আগুনটাকে খেলে আমি দেখলাম না অন্য কেউ দেখলো না, কি হলো বুঝলাম না। তারপরে মানে আমার তো এগুলো আসলে তখন তো আর ভয় লাগতো না, তখন তো ভূত এখন শুনতামও না, জানতামও না এগুলো কি। তারপরে কিছুদিন পরে হলো কি, দেখতে পেলাম যে কিছুদিন পরে এরকম আমি ভার্সিটি থেকে আসতেছি, আসার সময় বিপিটিসিতে নামছি, নামা সেম কাহিনী সেম জিনিস। ওইখানে আসার পরে আমি জানি যে কিছু একটা হইতে পারে, তো আসার পরে দেখলাম যে আজকে কিছুই নাই, আজকে কিছুই হইতেছে না। রাস্তা রোড ওইখানটা পার হয়ে যেতেছি, হঠাৎ করে দেখি যে আমার বাম পাশে রোডের সাইডে জঙ্গলের মধ্যে মানে কোন একটা মানুষ বসা। কি ব্যাপার ওইখানে কে? পরে আমি মোবাইলের লাইট দিয়ে একটু ওদিকে মারি দেখি যে আমার দিকে তাকায় হাসতেছে কে এটা? পরে দেখলাম যে পাগল রাস্তাঘাটে থাকতেই পারে। তবে ওই দিন খুব ভয় লাগছিল যে ওইখানটায় কিছু হয় না, আজকে মনে কিছু হবে না। পরে দেখলাম যে একটা পাগল। পরে আমি আর কি চলে আসলাম। আমার অবশ্য কোনোদিন কোনো ক্ষতি হয় নাই, কোনো প্রবলেম ফেস করতে হয় নাই। পরে আমি এইসব কাহিনী আসলে একজন দুজন কোনো ফ্রেন্ড বা ছোট ভাই ওদের কাছে শেয়ার করি। এর ব্যাপারে একজনের এক এক মন্তব্য, কি বলেন এইসব, যেমন কি এগুলো সম্ভব নাকি, সে কেউ আসলে বিলিভ করতে চায় না যে এইসব কাহিনী সম্ভব কিনা। তো আমার সাথে এইগুলোই ঘটছে মোটামুটি। আর এখন আমি বিপিডিসিতে রাত হয়ে গেলে বিপিডিসিতে নামি না, আমি সবসময় হয় মিলিটারি ফার্মে গেটেই নামি অথবা একদম রেডি করে নেমে আমি অন্য রোড দিয়ে চলে আসি। এখন ওইখানে মানে নামলেই আমার কোনো একটা না কিছু হবেই, এখন আমি আর ওইখানে নামি না এখন। এরপরে আমি আমার এক ড্রাইভার ফ্রেন্ড আছে, ও ধামরাই গুলিস্তান বাস চালায়। তো ওনারে আমি জিজ্ঞেস করলাম, ও আমার একটু ফ্রেন্ডলি, তো ওনারে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের যে আপনি যে ড্রাইভিং করেন সাভার থেকে ধরেন মানিকগঞ্জ যান বা ধামরাই যান, সবচেয়ে প্রবলেম হয় কোথায়? তো উনি বললো যে সবচেয়ে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে বিপিটিসিতে। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, বিপিটিসিতে এই পর্যন্ত কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার কাছে সাভারে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় এই বিপিটিসিতে এখানে। তো এক আঙ্কেল আছে, সেই আঙ্কেলটা আমি জিজ্ঞেস করলাম, কথায় বলতেছিলাম যে আঙ্কেল বিপিডিসিতে প্রবলেমটা কি, এখানে তো অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিছুদিন পরেই, আমরা অ্যাক্সিডেন্ট হলে আমরা দেখতে যাই বাসটা অ্যাক্সিডেন্ট হয় মাস্ট বি। তো ওই আঙ্কেল বলতেছে যে এখানে অনেকদিন আগে এখানে কবরস্থান ছিল, কোন এক মানুষের কবরস্থান ছিল। তো ওই কবরস্থান ভেঙে তারপরে নাকি মেইন রোডটা করা হয়েছিল, যার কারণে এখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। আর বিপিটিসির এখানে একটা বট গাছ আছে, সেই বট গাছই হচ্ছে সব প্রবলেমের মূল। তো এই কাহিনীগুলো এই আর কি, এই ছিল আমার কাহিনী। তো লিসেনাররা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যাই এবং ঘটনার পরে আমরা আবার ফিরে আসছি। আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে আপনি এসেছেন? আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির হোসেন, আমি আসছি নরসিংদী মাধবদী থেকে। জি, আমাকে অনেকে সমীর নামে চেনে এলাকায়। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতেছি ওইটা আমার কিছু অ্যাক্টিভিটি আমার সাথে ঘটছে আর কিছু আমার দাদার কাছ থেকে শোনা। গ্রাম বাংলায় একটা ব্যাপার আছে, বাচ্চা চুরি হয় এমন একটা ব্যাপার। এটার মধ্যে টার্কা আর টার্কি, ওরা হাজবেন্ড ওয়াইফ। টার্কি বাচ্চা চুরি করে। আমার ক্ষেত্রে হয়েছে কি যে বাচ্চা চুরির পর ওরা বাচ্চাটা খেয়ে ফেলে, 3-4 দিন পরে ওই বাচ্চাটা মারা যায়। একদিন দাদা আসতেছিল বাইরে থেকে, পরে এই বাচ্চা দেখতেছে টার্কি একটা বাচ্চা হ্যান্ড ওভার করতেছে। পরে দাদা পিছন দিয়ে আইসা বাচ্চাটা কেড়ে নেওয়ার পরে ওই বাচ্চাটা দাদার সেফ মতো বাসায় নিয়ে যাওয়ার পরে দাদা চিন্তা করলো যে আমি যদি বলি গ্রামে আমার কথা কেউ বিশ্বাস করবে না, তো আমি এক কাজ করি, গণ্যমান্য ব্যক্তিদের জানানোর পরে ব্যাপারটা সলভ করব। পরে উনি চিন্তা করলো, উনি একজনের সাথে ডিসকাস করার পরে উনি ওই বাচ্চার ফ্যামিলির মেম্বারদের বললো যে এই পুরো ঘটনা জানাইলো।
জানানোর পর আপনার জানানোর পর বাচ্চা পুরো এই কবিরাজ ডাকা হইলো বাচ্চার প্রবলেম সলভ করার জন্য। ওইখানে আরেকটা বাচ্চা আছে, যে বাচ্চার চুরি হয়েছে ওই বাসায় টার্কি নিজে বাচ্চা সাইজা থাকে। ওই বাচ্চা অনেক কান্নাকাটি করে এবং ওর মুখে হলুদ লাল বিভিন্ন রং মানে প্রকাশ পায়। পরে কবিরাজ আসার পরে কবিরাজ বললো পুরো ব্যাপারটা, কবিরাজ বুঝে বলার পরে কবিরাজ বললো যে বিশাল বড় একটা ডেক লাগবে, পাতিল লাগবে, পাতিলের মধ্যে গরম পানি করে বাচ্চাটা গরম পানির মধ্যে ছেড়ে দিতে হবে। পরে সবাই বলল যে এটা কি বাচ্চা মারা যাবে, এটা করলে মারা যাবে, এটা করতে দেওয়া হচ্ছে না। পরে কবিরাজ বলল যে কোনো প্রবলেম হবে না, আপনারা করেন। পরে পাতিল জোগাড় করলো এবং গরম পানি করলো, পরে বাচ্চাটা ছেড়ে দিল গরম পানির মধ্যে। ছেড়ে দেওয়ার পরে আপনার ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ঢাকনা খোলার পরে ওইখানে একটা মৃত কাক পাওয়া গেল। পরে ওই বাচ্চাটা দাদার কাছে যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটা পরে উনি এনে ওর ফ্যামিলি মেম্বারদের কাছে হ্যান্ড ওভার করে। আমার ক্ষেত্রে যা ঘটছে, আমারও এই সেম কাহিনী হয়েছে। আমার ক্ষেত্রে আমার আব্বা আম্মুর কাছ থেকে শোনা সেম কাহিনী ঘটছে। বাট আমাকে বিশাল বড় পাতিলের মধ্যে যখন ছাড়বে কবিরাজ আসছে, তখন মনে করেন যে আমার বড় কাকা উনি বলল যে এটা করা যাবে না, আমাদের বাচ্চা কুফুরি কালাম দিয়া জিন্দা করে মানে জীবিত রাখার দরকার নাই, কারণ এটা বেদাত, আমাদের ধর্মে কুফুরি কালাম নাই, এটা অবশ্যই কুফুরি কালাম। পরে কবিরাজ বলল যে আপনার যদি অন্য কোনো ওয়ে থাকে ওইটা ইউজ করেন। পরে কবিরাজ আমাকে অনেকগুলো তাবিজ দিল, আমার মুখ থেকে শোনা অনেকগুলো তাবিজ দিল এবং আমার ডান কানটা ফুটো করে ফেলছে। ফুটো করছে, পুরোটা এখনো আছে, ডান কানে আমার ফুটোটা আছে। অনেকে কিন্তু রাসেল ভাই স্টাইল করার জন্য ফুটো করে, বাট আমার ক্ষেত্রে আমার পিতামাতা করছে। এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে আসলে একেবারেই সময় নেই, আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের এসএমএস। আপনার নামটা একটু প্লিজ সবাইকে জানাবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমার নাম মাহনাজ, আমি মিরপুর রূপনগর থেকে এসেছি। আপনি যেটা জানতে চাচ্ছেন এটা আমি বলতে চাচ্ছি, যেটা স্বপ্নের ব্যাপার। আমি আমার লাইফের এগুলো জিনিস কখনো কারোর সাথে শেয়ার করিনি। আমার বেসিকলি আমার ফ্যামিলি মেম্বার বা কেউই আসলে জানে না যেসব জিনিস আমার সাথে ঘটেছে, বাট দিস ইজ কমপ্লিটলি ট্রু। আমি আমার লাইফে যে কটা স্বপ্ন দেখেছি, যেটা হতো আপনার ভোরবেলা, লাইক ভোর 4টা-5টার সময়। এবং আপনি বলছেন যে শুক্রবার আপনার লাইফের খুব রাইট, আমার লাইফে যতটা ঘটনা ঘটেছে সবগুলো শুক্রবার রাতে ঘটেছে। তো সেই স্বপ্নগুলো আমার আপনার বাস্তব হয়ে গেছে। আচ্ছা, এগুলো কি ম্যাক্সিমামই ছিল আসলে নেগেটিভ নাকি? হ্যাঁ, নেগেটিভ, যেটা আপনাকে বলা যায় যে বিপদ সংকেত, যে এটা ঘটতে যাচ্ছে, বি কেয়ারফুল, সতর্ক হও, এটা হতেই পারে এবং এটার জন্য তুমি প্রিপেয়ার্ড হও, এরকম কিছু। আচ্ছা, এরকম কিছু আপনার দু একটা এরকম ঘটনা মনে আছে যে ঘটনাগুলো স্বপ্নের মাধ্যমে আপনি প্রথমে দেখতে পেয়েছেন এবং পরে সত্যি হয়ে গেছে? জি, আমি যেটা দেখেছি লাইফে, আমার বাবার মৃত্যু। আমার বাবা খুব অসুস্থ ছিলেন, ওনার ক্যান্সার ছিল, উনি হসপিটালাইজ ছিলেন। তো আমি যখন ঘুমিয়ে আছি, তা আমার ঘুমটা ঠিক ভোর 4টায় ভাঙে। আমার ঘড়িটা তার পাশেই ছিল। তো আমার যখন ঘুমটা ভাঙে তখন আমি পাশে ঘড়িটা দেখি, আর স্বপ্নের থিমটা ছিল যে আমার বাবা আর বাঁচবেন না, কোনোভাবেই তার চান্স নেই বাঁচার। এবং ঘড়িটার সাথে সাথে যখন আমি লক্ষ্য করি, দেখি যে ভোর 4টা বাজতেছে এবং তখন একটা ফিলিংস হয়, সেটা মানে রাসেল ভাই আমি আপনাকে কিভাবে প্রকাশ করব, যে চোখ পড়েছে ঘড়িতে আর ভিতরে হার্টবিটটা বেড়ে যায় এবং তখন ঘামতে শুরু করি যে এটা তো হবেই। তখন ভিতর থেকেই চলে আসে যে এই ড্রিমটার জন্য আমি প্রস্তুত হচ্ছি এবং এটা ঘটবেই, আজ হোক কাল হোক। এবং 6 মাসের মাথায় আমি আমার বাবাকে হারাই। আচ্ছা, এরকম তারপরে তো ঘটনাগুলো খুব রেগুলার ঘটতে শুরু করে। রেগুলার ঘটছে, যেটা আমি আপনাকে আগেও বলেছি যে বিপদ সংকেত হিসাবে লাইফের বড় বড় জিনিস যেগুলো আমার ঘটনা এরকম দেখেছি। আচ্ছা, আপনি আরেকটা কথা বলছিলেন যে আপনার যে ক্ষমতাটা রয়েছে, কিছু কিছু ক্ষমতা রয়েছে আপনার। হ্যাঁ, ক্ষমতা যেটার স্টার্টিং আমি বলবো যেটা হলো আপনার পারিবারিক সূত্রে,
আমার দাদা ছিলেন কোরআনে হাফেজ, এবং উনি রাত ভোরে কোরআন তেলাওয়াত করতেন এবং খুব অনেস্ট লোক ছিলেন। তো উনি আমরা তাহলে ওনার ঘটনা থেকে শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, sure. fine, ঠিক তো আছে। আমি যতটুকু শুনেছি উনি এরকম ছিলেন, নামাজি ছিলেন, কোনো মানুষের কখনো ক্ষতি করেননি। উনি স্বপ্নে বেসিক্যালি আমাদের দেশ সিলেটের বিয়ানীবাজার থেকে উনি স্বপ্নে দেখলেন যে শমশেরনগরের 3 রাস্তার মোড়ে একটা জায়গা আছে, ওখানে ওনার বাড়ি করতে হবে। উনি সেখানে স্টেশনে নেমে ওখানে ওনার বাড়িটা করেন, এবং ওখানে মুসলমান বলতে উনি একজনই ছিলেন। কিন্তু উনি আসার পর উনি আজান দিতেন, এই করতেন। তো এভাবে সূত্রপাত শুরু। এখন একটা ঘটনা যেটা আমি আপনাকে বলবো, ওনাকে এক হিন্দু ব্যক্তি যার নাম ছিল গঙ্গা প্রসাদ তালি, সে তার সাথে বিভ্রান্ত করতো, তার কম্পিটিশন করতো। আমার দাদার দোতলা বাড়ি ছিল, সে বলতো যে আমি 3 তালা করবো, অনেক বিরক্ত করতো। দাদা কাউকে কিছু বলতেন না, আল্লাহর কাছে নামাজ পড়তেন না, এবং ওনার একটা আধ্যাত্মিক ক্ষমতা ছিল, এটা কখনো কাউকে বিশ্লেষণ করেনি। তো ওনাকে কম্পিটিশন করে যখন সেই ভদ্রলোক বাড়িটা করে, পরের দিন যে উঠবে উনি রাতে স্বপ্নে দেখেন, এই স্বপ্নের জিনিসটাই আসলো, স্বপ্নে দেখেন যে ওই বাড়িটা বেয়ে বেয়ে কতগুলো 6 মাসের ছোট ছোট বাচ্চা যারা হামাগুড়ি দেয়, ওরা বেয়ে বেয়ে উঠছে। হ্যাঁ, ভোরবেলা, কিন্তু সেম কেস। হ্যাঁ, এবং পরের দিন সকালে দেখেন যে পুরো বাড়িটা, সেই দিন ওই লোকটা উঠবে, বাড়িটা ভেঙে পড়ে গেছে। ও মাই গড, এটা তো ভাবাই যায় না। হ্যাঁ, এবং সেই লোক যে ভয়টা পেয়েছে, ভয় পাওয়ার পর উনি ক্ষমা চেয়েছেন আমার দাদার কাছে, এবং ক্ষমা চেয়ে উনি ওই সেই কালে 1 মণ চাল, খাসি এভাবে দিয়ে ওনার কাছে ক্ষমা প্রার্থী করেছেন। এবং আরেকটা জানি যে ওনার কাছে নাকি একটা জিন আসতো, যেহেতু উনি নামাজি ছিলেন। জিনটার নাম ছিল বৌমু দত্ত, যেটা আমার বাবার কাছেও আমি শুনেছি। তো সে এসে হয়তো মাঝে মাঝে ইসলাম সম্পর্কে জানতে চাইতো, এবং আমার দাদা যখন বিপদে পড়তেন তখন তাকে খুব হেল্প করতো যেভাবে। এবং আমার বাবাও সেটা জানতেন, এবং চাচারাও জানতেন, এবং সেই সূত্রে হয়তো আমি কিছুটা আজ করতে পারি। এবং ওই যে সুপার ন্যাচারাল যেটা বলেছি, আমি আপনাকে আবারও বলছি, আমার কোনো ফ্যামিলি মেম্বার সেটা জানে না, একান্ত আমার মধ্যে। আমিও সেরকম কিছু একটা ফিল করি, যেটা কিছু ঘুরতে যাচ্ছে, ভালো অথবা খারাপ, এটা পাওয়ারের মতো কাজ করে, যেটা আমাদের বংশ থেকে চলে আসতেছে। এবং লাস্ট ইয়ার আমি আপনাকে বলেছিলাম যে আমার নেফিউ রোজা মাসে নামাজ পড়তেছিল না, সবাই ইনসিস্ট করতেছিল নামাজ পড়ানো, সেই জায়গায় তাকে এরকম শূন্য তুললো যে নামাজ পড়িস না কেন। সেটা আমি বললাম যে নিশ্চয়ই আমার দাদার একটা দোয়ার কারণে। আমার চাচা তখন লাইফ ছিলেন, উনি তখন বুঝেছেন যে এই ফ্যামিলি বিলংস টু আপনার নামাজ কায়েম, ওরকম না, বাট আমরা একটা ইয়ে করি। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি ওটাও শুনতে চাই যে আপনি একটা কথা বলছিলেন যে খুব তাড়াতাড়ি ফুলে যায় একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি যদি কারো প্রতি অসন্তুষ্ট হন বা এটা আমি ছোটবেলা থেকে ফিল করছি। ছোটবেলা থেকে আমার প্রতি যদি কেউ অসন্তুষ্ট ফিল করে, আমাকে যদি কষ্ট দেয়, আমি কাউকে সেটা শেয়ার করি না। আমার ভিতরে তখন লাগে যে এই পার্সনটা কেন আমাকে বিভ্রান্ত করছে, কেন আমাকে বিরক্ত করছে। তার কিছুদিনের মধ্যে তার একটা কিছু হয়ে যায় সামহাউ, এবং সে ক্ষতিগ্রস্ত হয়। এটা কি আপনার কন্ট্রোলের মধ্যে আছে নাকি? মাঝে মাঝে আসলে আমি কন্ট্রোলের মধ্যে করতে চাই না, আমি আসলে কোনো মানুষের ক্ষতি করতে চাই না। আমাকে যদি কেউ কষ্ট দিতে, হয়তো আল্লাহর তরফ থেকে হয়তো তাকে, এবং আমি তখন মনে মনে বলি যে সে কেন আমার সাথে এরকম করলো, কেন সে ক্ষতিগ্রস্ত হলো, এটা তো ঠিক ছিল না। আমি উইলিংলি চাই না যে তার কোনো ক্ষতি হোক। রিসেন্টলি আপনি জানতে পেরেছেন যে আপনি পজেসড। হ্যাঁ, পজেসড আমি অনেকবার হয়েছি। আচ্ছা, বিভিন্ন আবারও ফিরে আসছে সেটা? আবারও ফিরে আসছে যে আমার ম্যারিড লাইফে যেটা পজেসডটা আমি ধরে ফেলেছি, এবং আমি বিভিন্ন সময় ফিল করতাম যখন পজেসড হই, তখন আশেপাশে যে আমাকে যে ইয়ে করতে চায় আপনার তখন আমি বুঝে ফেলি। এবং এটা আমি ফিল করছি আমার ছোটবেলা থেকে। আমি যখন 90 সালে যখন আমি টিনেজ বলেন, আপনারা হয়তো সবসময় বলেন যে ব্ল্যাক পড়া উচিত না, আমি তখন খুব ব্ল্যাক পড়তাম। তখন কিন্তু পজেসটার স্টার্টিং যেটাকে বলে, আমি খুব সাহসী ছিলাম। আমি মনে করেন ছাদে উঠে বসতাম এরকম রাত্রে, তো তখন আমার আশেপাশে একটা গরম বাতাস বিকালের দিকে ঘোরাঘুরি করত। হ্যাঁ, এরকম হতে হতে আমি একদিন রাতে ঘুমের মধ্যে টের পাই, বেশ কিছু রাত ঠিক 3-4টার সময় ঘুম ভেঙে যেত। আমি নাকি সুরে গান শুনতে পেতাম আমার রুমে, এবং তখন আমি ভয়ে আমি আমার মায়ের পাশে গিয়ে শুয়ে থাকতাম, এবং গানটা আসতো আমাদের বাড়ির একটা নারিকেল গাছ ছিল, ওটার কর্নার থেকে। কিন্তু গানের যে কোন সুর, কোন ভাষা, কিছু কিন্তু আমি বুঝতে পারতাম না, কিন্তু নাক দিয়ে যে আওয়াজ হচ্ছে এটা আমি শুনতে পেতাম। এবং যখন আজান পড়তো
অটোমেটিকলি সেটা বন্ধ হয়ে যায়। এবং এটা কোনো মানে ওই বাংলা, ইংরেজি, হিন্দি বা এরকম কোনো পরিচিত কিছুই ভাষার না। মধ্যে না? কিছুই না। আর এরপর থেকে শুরু হলো আস্তে আস্তে। তারপরে আমার যখনই এরকমই হতো তখন আমি দোয়া পড়া শুরু করতাম, অটোমেটিকলি মানে এটা স্টপ হয়ে যেত। আর Stop হয়ে যেত, পজিস্টের কথা যেটা বললাম, যখন পজিস্ট হয়েছি আমি ফাইন্ড আউট করেছি যে হ্যাঁ আমি পজিস্ট। এবং পজেসড হওয়ার পর আশেপাশে যখন আমি পজেস্টের যখন ট্রিটমেন্টটা যেটাকে বলেননি, তখন কিন্তু সেটা ভাঙার জন্য অনেক ট্রাই করে। সামহাও আমি হাত পুড়িয়ে ফেলি, আনকনসিয়াস হয়ে যাই। এখনো আপনি বলছিলেন যে আপনার এখন স্টিল আমি আপনাকে শো করেছি যে আমার হাত কিছুদিন আগে যেটা হয়েছে, হাত পড়েছি। এবং 2 উইকস আগে আমি ভূত এফএম শুনছিলাম, আমি আপনার সাথে শেয়ার করেছি, শুনছিলাম। তখন হঠাৎ আমি রুম দেখেছি যে সেপটিক ট্যাঙ্ক বাস্ট করলে যেরকম গন্ধ আসে সেরকম। আমরা জানি যে যদি ঘরে কিছু খারাপ জিনিস প্রবেশ করে তখন বাজে গন্ধ আসে। এবং তখন আমি ওয়াশরুম সার্চ করলাম, দেখলাম যে না, তখন আমার একটা সাহস চলে আসে। আমি কিন্তু ভয় পাই না, আমি কিন্তু দেখি না, কিন্তু অনুভব করি। তখন দোয়া পড়ি, তো দেখি যে কিছুই নেই। তখন আমি বুঝতে পারলাম যে না, কিছু একটা ঢুকছে। দোয়া পড়তে পড়তে ভোরবেলা সেটা চলে গেল। এবং ভালো জিনিসও আমি ফিল করেছি, লাইক মাঝে মাঝে আতরের গন্ধ, মাঝে মধ্যে আপনার পারফিউমের গন্ধ, এরকম। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চাইবো যে আপনি এর পরেও যখন সময় পাবেন তখন আমাদের সাথে এসে আপনার আরো কিছু অভিজ্ঞতার কথা, যেহেতু আপনার রেগুলারই ঘটে, বা আরো অনেক কিছুই যেগুলো না বলা থাকলো, সেরকম ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। কি আসবেন তো? অবশ্যই অবশ্যই, এনি টাইম। আর এটা কিন্তু বেসিক্যালি আমার লাইফ টাইম চলছে প্রতিনিয়ত, সেজন্যই বলছি আপনার হাতে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, আমার বাবা মা আমি দুইজনকে হারিয়েছি, এবং দুইটাই কিন্তু আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি, দুজনেরই। এবং আমার একটা রিলেশন যে ব্রেক হয় সেটাও আমি স্বপ্নে দেখেছি। এবং আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই যে 2000 সাল আমার জন্য অনেক স্মরণীয় ছিল। আমি স্বপ্নে দেখেছিলাম যে আমাকে কে একজন অন্ধকার বলছে যে তোমার নাম আজকে থেকে মাহনাজ না। রাইট, আমি এটা ভুলে গেছিলাম। মাহনাজ না, তোমার নাম আজ থেকে নূর, যেটা আমরা আল্লাহর অংশকে বলি। আমি তার সাথে তর্ক করছি, কিন্তু আমি তার ফেস দেখতে পাচ্ছিলাম না, পুরা ব্ল্যাক, মানে ফেসটা ব্ল্যাক। তো আমি তার সাথে তর্ক করতে করতে সেই স্বপ্নের মধ্যেই চিন্তা করছিলাম যে সে নূর বলছে, নূর তো আল্লাহর অংশ, খারাপ কি? হয়তো আমি ভালো কিছু করতে পারতাম যদি আমি সেটা কন্টিনিউ করতাম, হয়তো করতাম না। ইনশাল্লাহ আমি ট্রাই করছি সামহাও, যদি আমার দাদার আলৌকিকভাবে কিছু যদি হয় আমি আরো ক্যাপচার করতে। এবং আমি আপনাকে আবারও বলছি যে প্রতিনিয়ত কিন্তু আমি ফেস করছি অনেক সিচুয়েশন, অনেক কিছু, অনেক টের পাচ্ছি। এবং যখন ঘটে যায় তখন কিন্তু আমি নিজেও থান্ডার্ড হয়ে যাই। এবং আমি বিশ্বাস করি যে মানুষের সিক্স সেন্স বলেন বা একটা সুপার ন্যাচারাল, এটা অবশ্যই আছে। এটা মানুষ হয়তো উড়িয়ে দেয়, আসলে কিন্তু ঠিক না, এটা আছে। আমি নিজে প্রমাণ পাচ্ছি, কিন্তু আমি শেয়ার করি। আপনাদের এই শোটা হওয়াতে আমি আসলে মানে ইয়ে ফিল করি। আর একটা জিনিস রাসেল ভাই, আমি আবার এক লাস্ট টাইম বলতে চাই, যখন খুব স্ট্রেস থাকি, স্যাড থাকি, আপনাদের এই শোটা শুনলে আই রিয়েলি ফিল গুড। আমার চিয়ার আপ হয়ে যায়। মাঝে মধ্যে আপনাদের শো আমি ডাউনলোড করেও শুনি, যাতে আই ফিল গুড। ইটস আ ভেরি থ্যাঙ্কস ফর বিং উইথ আস। এন্ড আমি চাইবো যে আপনার, হ্যাঁ, আমরা খুব দ্রুতই আবার আপনাকে নিয়ে আসতে চাই, এবং তখন আরো নতুন নতুন কিছু ঘটনা হয়তো আমরা জানতে পারবো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা হচ্ছে এই সমস্ত বিষয়ে জানতে চান বা এরকম ধরনের ঘটনা আপনাদের যদি থেকে থাকে, আপনারা যদি শেয়ার করতে চান, তাহলে আমাদেরকে SMS করুন, আমাদেরকে ইমেইল করুন। এখন আমাদের সাথে যারা আছেন তারা আপনাদের বেশ কিছু ঘটনা শোনাবেন, যে সমস্ত ঘটনাগুলো তাদের লাইফে ঘটে গেছে। এবং আপনি ধরেন আপনি আজকে ভূত এফএম শোনার পরে ঘুমিয়ে গেলেন, ঘুমে যাওয়ার পরে শুয়ে আছেন, হঠাৎ করে যদি জেগে ওঠেন রাতের বেলায় এবং যদি দেখেন যে আপনার বিছানায় একটা সাপ, তাহলে আপনার কেমন লাগবে? হ্যাঁ, এরকম একটা ঘটনা রয়েছে আমার কাছে, এবং এই মুহূর্তে সেরকম একটা ঘটনা আপনাদেরকে উপহার দিবেন একজন। এবং আপনার নামটা প্লিজ একটু আমাদেরকে বলবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি আব্দুল কাদের হেলাল, আমি এসেছি মিরপুর 13 নম্বর থেকে। ওকে, অ্যাকচুয়ালি রাসেল ভাই ঘটনাটা ঘটেছে হচ্ছে আপনার বনশ্রীতে, ঢাকাতেই। ঘটনাটা হচ্ছে আমার ব্রাদার ইন ল পলাশ ভাইয়া, সে অ্যাকচুয়ালি ভূত বিশ্বাস একদমই করে না। তো ভাইয়ার বাসার ঠিক পাশের বাসে ঘটনা ঘটেছে। ঘটনাটা মাসখানেক আগে হবে। ঘটনার যে ব্যক্তি, সেই ভদ্রলোক হচ্ছে ইটালি প্রবাসী একজন ভদ্রলোক। তার ওখানে তার বাড়ি, সে ভদ্রলোক থাকেন হচ্ছে 3 তলায়।
তো ঘটনাটা দিন হচ্ছে ভদ্রলোক দুপুরবেলা হঠাৎ লক্ষ্য করলেন যে তার বিছানা একটা সাপ। তো 3 তলায় সাপ কি করে উঠলো, এটা খুবই একটা মানে অবাক ঘটনা। তো যাই হোক, উনি লোকজন নিয়ে হইচই করে সাপটাকে তিনি মারলেন। মেরে ফেলে তিনি সাপটাকে জানালা দিয়ে যখন বাইরে ফেললেন, সাপটা অ্যাকচুয়ালি নিচে পড়ে নাই, গাছের মধ্যে ঝুলেছিল। তো যে কারণে বাইরে থেকে লোকজন সেটা দেখেছে। তো ফাইনালি কৌতূহলী লোকজন সেটাকে একসঙ্গে নিচে ফেলেছে। সাপটা মোটামুটি 2-2.5 ফিটের মতো ছিল। তো ফাইনালি সাপটা সবাই দেখেছে যে সাপটা মৃত। তো সেদিন রাত্রেই ওই ভদ্রলোকের হঠাৎ করে মানে পেইন উঠলো। সে খুব সুস্থ একজন ব্যক্তি ছিল। তো তারপরে তাকে হসপিটালে নেওয়া হলো। নেওয়ার পরে ওই দিন ভোরে সে ব্যক্তি মারা যায়। মারা যাওয়ার পর ডাক্তাররা লক্ষ্য করে দেখেন যে তার ঘাড়ে 6টা সাপের কাটা দাগ। তো এটা অ্যাকচুয়ালি মানে বেশ একটু ভয়েরই এবং আতঙ্ক ছড়িয়েছিল। এটা হচ্ছে রাসেল ভাই অ্যাকচুয়ালি বনশ্রীতে এল ব্লকে। হ্যাঁ, আমি আপনাকে অ্যাড্রেসটা বলছি না, কিন্তু ওই এলাকার যারা আছে তারা সবাই মোটামুটি বিষয়টা জানে এবং বেশ আতঙ্ক ছড়িয়েছিল বিষয়টা। আচ্ছা, ওকে, নিয়ে দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন, ভালোর দলই আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি, ভালোর দলই ভালোর দলই আছি। আজকে চলে এসেছি নতুন একটি এপিসোড নিয়ে চলে এসেছি, নতুন একটি ঘটনা নিয়ে চলে যাব সরাসরি ঘটনায়, নতুন এপিসোডে। তাই ঘটনায় যাওয়ার আগে অল্প কিছু কথা বলতে চাচ্ছি। আমি নতুন এপিসোড সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি। আমি নতুন এপিসোডটি পাঠিয়েছে, তার নামটা হচ্ছে, শুরু থেকেই বলবো, তার মধ্যে একটু কথা বলে তারপরে সকলের মানে যে পাঠিয়েছে, ঘটনাটি কোথা থেকে পাঠিয়েছে সবই আমি বলে দেব। তবে নতুন এপিসোড নিয়ে অল্প কিছু কথা বলতে চাচ্ছি। নতুন এপিসোডে যাওয়ার আগে অল্প কিছু কথা বলতে চাচ্ছি আমি। সেটা হচ্ছে যে আপনারা যারা চ্যানেলের নতুন, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তা নাহলে আমরা ঘটনা ছাড়ার সাথে সাথে মানে নতুন এপিসোড, নতুন ঘটনা ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছাবে না। তাই অনুরোধ করছি অবশ্যই মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেলে ঘটনা ছাড়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে গিয়ে লিঙ্কটি থাকবে, সেখান থেকে অতি সহজে দেখে এবং কি শুনে নিতে পারবেন নতুন ঘটনা। আর এই ঘটনাটা পাঠিয়েছে, তার নামটা হচ্ছে, এই ঘটনাটা পাঠিয়েছে রাফিন নামের একটি ভাইয়া। রাফিন ভাইয়া ঘটনাটি লিখে পাঠিয়েছে। তবে আপনারা যদি ঘটনা পাঠাইতে চান লিখে অথবা ভয়েসে যেভাবে খুশি সেভাবে পাঠাইতে পারেন। সেটা নিয়ে আমি কোনোদিন কথা বলবো না। যেভাবে আপনাদের সুবিধা হবে আপনারা সেভাবে ঘটনা পাঠাইতে পারেন। রাফিন ভাইয়া এই ঘটনাটা পাঠিয়েছে লিখে। আপনারা যদি ভয়েসে পাঠাইতে চান রেকর্ড করে তাহলে পাঠাতে পারেন, যদি লিখে পাঠাতে চান লিখেও পাঠাতে পারেন। সে পাঠিয়েছে, তার এলাকাটার নাম হচ্ছে বেথুলিয়া নামের এলাকা থেকে সে ঘটনাটা পাঠিয়েছে। তাদের গ্রামের বাড়ি বেথুলিয়া, তবে সে গ্রামের বাড়িতে থাকে না। তাদের গ্রামের বাড়ির মানে বর্ণনাটা মানে কোন দিকে তাদের বাড়িটা সেটা আমি বলে দিচ্ছি। গ্রামের বাড়িটা হচ্ছে ওই বেথুলিয়া একটা দোকান আছে, ওখানে দোকানের নামটা রবিন। দোকানদার যে মানে যার দোকান ওইটা, তার নামটা হচ্ছে রবিন স্টোর। উপরে ব্যানার টানানো আছে, সেটা থেকে ওইখান দিয়েই মানুষ যায়। এলাকাটির মানে ওই এলাকাটিতে ঢুকতে ওনার কাছেই সব কিছু শোনে। মানে ওইটাকে রবিন স্টোর দোকান বলে। ওই দোকান থেকে একটু ভেতরে বাঁ দিকে যাইতে হয়। ওই দোকান থেকে বাঁ দিকে গিয়ে ডান দিকে, তারপরে সোজা গিয়ে 1 কিলো অবধি মানে হেঁটেও যাওয়া যায়, আবার মানে গাড়িতেও যাওয়া যায়। 1 কিলো অবধি গিয়ে তারপরে আবার ডান দিকে, তারপরে আবারও বাঁ দিকে, তারপরে আবারও ডান দিকে গিয়ে সোজা গিয়ে ডান পাশে তাদের বাড়িটা। আর সে থাকে ঢাকার একটি স্থানে। সে ঢাকার কোথায় থাকে সেটাও বলে দিচ্ছি। ঢাকার কোথায় থাকে সে ঢাকার গুলিস্তানে পাশে তাদের 4 তলা একটি বাড়ি আছে, নিজস্ব ফ্ল্যাট বাসা। তাদের ওইখানে তারা থাকতো। তারা গ্রামের বাড়ি থেকে মানে আরও 20 বছর আগে তারা ওখান থেকে নাকি চলে গেছে। তবে সে কোনো সময় তাদের গ্রামের বাড়িটা দেখেনি। তার জন্ম হয়েছে ঢাকাতে,
ঢাকার গুলিস্তানের মানে ওই 5তলা বাসাতেই। তাদের বাড়িটা 5তলা ছিল, ওই 5তলা, হ্যাঁ আনুমানিক এখানে যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি, 5তলা বাসাতে তারা থাকতো। তারা ওই 5তলা বাসাতে সবসময় 5তলা বাসাতে থাকতো। সে 20 বছর আগে তার বাবা একটি কারণে নাকি তাদের ওই বাড়িটি তাদেরকে ছাড়তে হয়েছে। তবে রাফিন ভাইয়ের সাথেই এই ঘটনাটা, মানে রাফিন ভাই পাঠিয়েছে, মানে এটা তার সাথেই ঘটেছে, রাফিন ভাইয়ের সাথেই ঘটনাটি ঘটেছে। রাফিন ভাই 20 বছর ধরে কোনো সময় তাদের নিজের এলাকা দেখেনি, নিজেদের এলাকা নিজেদের বাড়ি কখনো দেখেনি। তবে সে সবসময় থাকতো ঢাকাতেই, ঢাকা থেকে কখনো বাড়ি যায়নি, ঈদেও বাড়ি যায়নি, এবং কি কোথাও কোনো সময়ই তাদের বাড়ি যায়নি। 20 বছর ধরে সে বাড়ি যায়নি। সে জন্মগ্রহণ করেছে ঢাকাতেই সে জন্মগ্রহণ করেছে। এর মধ্যে সে তাদের বাড়িতে যায়নি। তবে সে হঠাৎই একদিন নাকি উঠে বলে যে বাবা, আমাদের গ্রামের বাড়ি নেই। অনেকের মানে সে স্কুলে পড়তো, তো বলে যে বাবা, আমি আমার বন্ধুদের মুখে শুনেছি গ্রামে বাড়ি থাকে। বলে যে হ্যাঁ বাবা। তার বাবা তখন বলে, তার বাবার নামটি এখানে লেখা আছে, আমি তার বাবার নামটিও বলে দিচ্ছি। মানে রাফিন ভাইয়ের বাবার নাম হচ্ছে ফয়সাল মণ্ডল। তবে ফয়সাল আঙ্কেল বলছি আমি, ফয়সাল আঙ্কেল বলে তার নামটি সম্বোধন করছি, মণ্ডল বলে সম্বোধন করছি না। ফয়সাল আঙ্কেল বলে যে বাবা, হ্যাঁ আমাদেরও গ্রামের বাড়ি আছে। বলে যে আমাকে তো কখনো নিয়ে যাওনি। বলে আজ থেকে 20 বছর আগে। বলে যে হ্যাঁ আমাদেরও গ্রামের বাড়ি আছে। বলে যে আমাকে তো কখনো নিয়ে যাওনি। বলে যে বাবা, আমরা একটি কারণে, আমি এবং কি তোমার আম্মু, তোমার দাদুরা সহ একটি কারণে আমরা গ্রামের বাড়ি থেকে চলে এসেছিলাম আজ থেকে 20 বছর আগে। বলে যে বাবা, 20 বছর আগে কী কারণে চলে এসেছিলে? বলে যে সেটা তোমাকে বলবো, তবে তুমি এই কথা হঠাৎ বললে যে। বলে যে বাবা, আমার বন্ধুরা আমাকে অনেক বলে যে তোমার গ্রামের বাড়ি নেই, গ্রামে আজকেও একজন বলেছে। বলে যে হ্যাঁ আমাদেরও গ্রামের বাড়ি আছে, আমি বলতে পারিনি, তবে তাই আমি তোমার কাছ থেকে শোনার জন্য তোমাকে বললাম। বলে যে আমরা একটি কারণে চলে এসেছিলাম, তোমার জন্মগ্রহণ হয়েছে এই ঢাকার গুলিস্তান, মানে আমাদের এই বাসাতেই, ঢাকাতেই তোমার জন্মগ্রহণ হয়েছে। বলে যে তার একটি বোনও আছে, পারভেজ ভাইয়ের এই রাফিন ভাইয়ের একটি বোনও আছে। আর তার বোনের নামটা হচ্ছে বিলকিস। আর তোর ছোট্ট একটি ভাই আছে, তার নামটা হচ্ছে, তার ছোট্ট ভাইয়ের নাম পারভেজ আর একটা ফাহিম, দুইটা নাম তার। আমি ফাহিম বলে সম্বোধন করছি। ফাহিম মানে তার ছোট ভাইয়ের নাম ফাহিম, বড় বোনের নাম বিলকিস। ছোট ভাই 5 বছর বয়স, বড় বোনের বিবাহ হয়নি, তবে সে কলেজে পড়ে। আর পারভেজ ভাইয়া কেবলমাত্র মানে এসএসসি শেষ করেছে, মানে সেও কলেজে ভর্তি হবে। আর তার বোন বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার একটু ভুল হয়ে গেল, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানে এই রাফিন ভাইয়া ঘটনা লেখার শুরু থেকে বলে দিয়েছে, ভাইয়া ঘটনা লেখার শুরু থেকে তার যদি কোনো রাফিন ভাইয়ের কোনো ভুল হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখতে বলেছে। এবং কি আমি সকলকে বলছি যে আমার কোনো ঘটনার মধ্যে কোনো ভুল হলে আপনারা কিন্তু সকলে আমাকেও ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। হ্যাঁ, রাফিন ভাইয়ের বোনটা বিশ্ববিদ্যালয়ে পড়তো, সে বিশ্ববিদ্যালয়ে পড়তো। আর রাফিন ভাইয়া কেবল এসএসসি শেষ করে কলেজে ভর্তি হবে। আর তো ছোট্ট ভাই 5 বছর বয়স, সে কেবল ভর্তি স্কুলে হবে, ছোট্ট তো কেবল স্কুলে ভর্তি হওয়ার জন্য সব কিছু করছে।